সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিপি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজকের বিষয় জাতীয় নিরাপত্তা ও পুলিশ সংস্কার। এ বিষয়ে আলোচনা করবার জন্য চারজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাষ্ট্রদূত এবং সাবেক আইজিপি জনাব নূর মোহাম্মদ। তারপরে রয়েছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম। আমার ঠিক বামে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। আর সবশেষ আমাদের রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আপনাদের চারজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু জাতীয় নিরাপত্তা এবং পুলিশ সংস্কার। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তার কোনো বিকল্প নেই। নিরাপত্তার গুরুত্ব অপরিসীম। যদি আপনার সব কিছুও থাকে কিন্তু নিরাপত্তা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই বৃথা থাকে। আর রাষ্ট্রীয় জীবনে যদি নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে তো স্বাধীনতাই অর্থহীন হয়ে দাঁড়ায়। আমরা যদি পুলিশের বিষয়ে আলোচনা করতে চাই, পুলিশ এটি গণমানুষের হবার কথা, কিন্তু তারা পরিণত হয়েছে গণমানুষের বিপরীতে তাদের অবস্থান। এবং তাদের এই যে সংস্কারের যে বিষয়টি আলোচনা হচ্ছে, এটি কিন্তু এখন সময়ের দাবি। এ বিষয়ে আমাদের বিদগ্ধ যে আলোচকরা আমাদের সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন, কি ভাবছেন, সে বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা জনাব শাহাব এনাম খান, আপনাকে দিয়ে আলোচনা করতে চাই। একদিকে ভারতের আগ্রাসী মনোভাব, আর একদিকে রয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী আবার নতুন করে আসবার একটি চাপ। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে, অর্থাৎ পাহাড়ি জনপদকে ঘিরে নানান ধরনের ঘটনা প্রবাহ ঘটছে। একজন সামরিক কর্মকর্তা নিহত হবার ঘটনাও, দুঃখজনক ঘটনাও ঘটছে। এই যে সার্বিক বিষয়ে আপনি আমাদের বলবেন যে আমাদের জাতীয় নিরাপত্তাটা কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। খুব জটিল প্রশ্ন, কারণ বাংলাদেশের এখন যে ন্যাশনাল সিকিউরিটি, আমাদের এটা দুটা ভাগে দেখতে হবে। একটা হলো যে 5ই অগাস্টের আগ পর্যন্ত, অর্থাৎ একটা সরকার ছিলেন, সরকার তার মতো করে জাতীয় নিরাপত্তার সংক্রান্ত যে বিষয়াদিগুলি ছিল, প্রতিষ্ঠানগুলি ছিল, সেগুলিকে তারা ব্যবহার করতে পেরেছেন। 5ই অগাস্টের পর থেকে কিন্তু আরেক রকমের সিচুয়েশন, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা অস্থিরতা পুলিশের মধ্যে, কিছুটা অস্থিরতা অন্যান্য বাহিনী যারা আছেন তাদের মধ্যে, আনসারের মধ্যেও আমরা কিছুটা দেখেছি। এই যে ট্রানজিশনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রাতিষ্ঠানিকভাবে একটা যেটাকে আমরা বলি ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, এবং এই ভ্যাকিউমটা যখন সৃষ্টি হয় তখন খুব স্বাভাবিকভাবে জাতীয় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ থাকে। তবে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশে শুনতে পাই যে বাংলাদেশে জঙ্গিবাদ থেকে শুরু করে এগুলি খুব বড় রকমের মাথাচাড়া দিয়ে উঠছে। সেই জায়গাতে আসলে আমি এখনও শঙ্কিত না, কিন্তু যে জায়গাটায় শঙ্কিত সেটা হলো যে যত স্লো রিকভারি হবে, অর্থাৎ আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাপারেটাসেসগুলি, ততই আপনার ভালনারেবিলিটিটা বাড়তে থাকবে। আপনি যেটা বললেন যে মিয়ানমারের ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের কেন্দ্র করে এক ধরনের অস্থিতিশীলতা অনেক আগে থেকে ছিল, এখনও আছে, কিন্তু ওই অস্থিতিশীলতা এখনও এমন কোনো রূপ নেয়নি যেটার জন্য আসলে আমরা বড় রকমের শঙ্কিত হতে পারি। তবে নিশ্চিতভাবেই আরাকান বা রাখাইনে যে ধরনের ঘটনাগুলি ঘটছে, সেটার একটা স্পিল ওভার এফেক্ট তো আমাদের সার্বভৌমত্বের উপরে যেরকম আছে, সেরকম রোহিঙ্গাদেরকেও যদি সেরকম একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়, স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় হবে না। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ওই জায়গাতে চিটাগং হিল ট্র্যাক্সের বিষয়টা আমরা দেখছি। এটা অনেকটাই এক্সপেক্টেড ছিল, এবং আমি অন্ততপক্ষে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে আর্টিকেলে এটাও বলেছিলাম, যে লিখেছিলাম যে অশান্ত হওয়ার অনেকগুলি জায়গার একটা জায়গা থাকবে চিটাগং হিল ট্র্যাক্স। এবং এইখানে আমার মনে হয় যে শুধুমাত্র যে ডোমেস্টিক সিকিউরিটির ক্ষেত্রে ভ্যাকিউম তৈরি হয়েছে সেটা না, এক্সটার্নাল মোটিভেশনে এখানে আছে, যেটা আমার মনে হয় এখন সরকার এই একই কথাটা বলছেন। ওদিক থেকে যদি আমি ভারতের দিকে একটু আসি, যেটা প্রধান
উপদেষ্টা ইন্ডিকেট করেছিলেন যে নর্থ ইস্ট ইন্ডিয়া, কারণ আমরা সবসময় একটা ন্যারেটিভস দেই যে বাংলাদেশের স্থিতিশীলতার উপরে নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের স্থিতিশীলতা। এটা আমি অনেক বছর ধরেই লিখছি যে আসলে নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের অর্থনৈতিক ইনস্টেবিলিটি হলে এইটার ইমপ্লিকেশন বাংলাদেশের উপরে হবে, কারণ বাংলাদেশ আপার ট্র্যাজেক্টরি ইকোনমিতে থাকা একটা দেশ। হয়তো আমরা অর্থনীতির যে ডিসপ্যারিটি, ইনফ্লেশন, করাপশন, এটা নিয়ে আমরা যথেষ্টই আলোচনা করি এবং লেজিটিমেটলি আলোচনাটা করি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ডিসপ্যারিটির বাদে যে আমরা ইকোনমিক ইন্ডিকেটরগুলি দেখছিলাম সেই জায়গাতে এক ধরনের মানে যথেষ্ট শক্তি সঞ্চার হচ্ছিল। তো সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে আপনার নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের অর্থনীতিতে যে কোনো দুর্বলতা আমাদের অর্থনীতি, আমাদের সিচুয়েশনকে যথেষ্টই আঘাত করবে। এবং আরেকটা বিষয় যেটা না বললেই না, আমরা সবসময়ই দেখছি যে ভারত থেকে বাংলাদেশের মাইনরিটি ইস্যুটাকেই বড় করে দেখানো হয়, যে ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের বাকি যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু দেখানো হয় না। আমি মানে এখানে মাননীয় ফর্মার আইজি উনি আছেন, নিশ্চিতভাবেই বলতে পারবেন যে দেখেন নিউ ইয়র্কে যখন পুলিশ স্ট্রাইকে চলে গেল, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি যখন স্ট্রাইকে ছিল, এন্টায়ার নিউ ইয়র্ক 3 দিনের মধ্যে একটা মেহ্যাম সিচুয়েশনে চলে গেছে। লন্ডন, বার্মিংহ্যামেও আমরা দেখেছি 2007, 8, 9 সালে। এইখানে কিন্তু পুলিশ ফুললি ডিসফাংশনাল হলেও ওই লেভেলের কিন্তু কোনো রকমের কিছু ঘটেনি, যে কারণে আমি বলি যে আমাদের সোশ্যাল রিজিলিয়েন্সটা আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং এই সোশ্যাল রিজিলিয়েন্স যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিশ্চিতভাবে আমাদের একটা শক্তির জায়গা থাকবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে ধরেন ভারতে যদি মাইনরিটি রিপ্রেশন হয়, সেইটা হয়তো ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এইটা কিন্তু আমাদের পপুলেশনের মধ্যেও এক ধরনের, কারণ সোশ্যাল মিডিয়াটা আপনাকে মনে রাখতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা মনে রাখতে হবে, মানুষের হাতে তথ্য চলে আসছে, সেটা মিস ইনফরমেশন হোক, ডিসইনফরমেশন হোক, ফেক ইনফরমেশন হোক, সেটাও কিন্তু মানুষের পারসেপশনকে তৈরি করে। এবং আপনি দেখেন আমাদের দেশের মানুষজন যথেষ্ট মিডল ইস্ট নিয়ে চিন্তিত, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন কি হচ্ছে না হচ্ছে, সেখানে মুসলিম রিলেশনশিপটা কি হচ্ছে না হচ্ছে। সুতরাং আমার মনে হয় সেই বিষয়গুলিও এখন আমাদের মধ্যে যথেষ্ট চিন্তা ভাবনার জায়গা দিচ্ছে যে মানুষের মধ্যে পারসেপশনগুলি কি ঠিক কিনা, মিসইনফর্মড কিনা, ডিসইনফর্মড কিনা, সেইগুলি আমাদের কিন্তু এখন অরাজকতা তৈরিতে যথেষ্ট সহায়তা করে। আর লাস্ট যে পয়েন্টটা আমি মনে করি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে, মায়ানমার তো আছেই, নর্থ ইস্ট ইন্ডিয়ার বিষয়গুলি আছে, আমরা দেখছি যে সাইবার সব রকমের ইস্যুসগুলি আছে। সেই জায়গাতে আমার মনে হয় যে ইন্টারনাল ডোমেস্টিক বা যেটাকে আমরা ডোমেস্টিক সিকিউরিটি বলি, কমিউনাল জায়গাগুলি আছে, সামনে পূজা আছে, সামনে বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, সেই সব সময় গিয়ে আসলে কত কী ধরনের সিচুয়েশন দাঁড়াবে, সেটার জন্য কিন্তু ফ্রন্টলাইন রেসপন্ডার কিন্তু এখনও পর্যন্ত পুলিশ। সুতরাং আমরা মিলিটারিকে এনগেজ করতে পারি, মিলিটারি আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা আসতে পারেন বলে, কিন্তু গ্রাসরুটস প্রেজেন্স কিন্তু এখনও পর্যন্ত পুলিশের। সুতরাং পুলিশকে আমার মনে হয় যে এখন যেটা আপনি আজকের আলোচনার মেইন বিষয়টা সংস্কার, এবং তাকে যত তাড়াতাড়ি ফাংশনাল করে এবং মানুষের মধ্যে ফিরিয়ে আনা যায়, এবং সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে ফিরে আসতে চাইলে পুলিশেরও একটা কনফিডেন্সের জায়গা তৈরি হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় আমাদের ন্যাশনাল সিকিউরিটির একটা বড় অংশ অকুপাই করে রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জেনারেল আমিনুল করিম আপনার কাছ থেকে শুনবো। আপনি তো পার্বত্য চট্টগ্রামে, সেখানে ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে আপনার পোস্টিং ছিল, কিন্তু আপনি ব্রিগেড কমান্ডের দায়িত্ব অনেক দিন পালন করেছেন। তো সেখানে আপনি পুরো পরিস্থিতিটা কিন্তু দেখেছেন, মোকাবেলা করেছেন, বহু পদক্ষেপ নিয়েছেন। তো হঠাৎ করে এই পরিস্থিতিটা এত মানে অবনতি ঘটলো কেন? কি করণীয় রয়েছে? আমি যখন ছিলাম তখন পিস ট্রিটি তখন সাইন হয় না, কাজে আমি তখন অ্যাক্টিভ, মানে আমাদের তখন অপারেশন হতো এবং শান্তি বাহিনীর সাথে আমরা এঙ্গেজ করতাম। ব্যাটালিয়ন কমান্ডার মানে আই হ্যাড টু অপারেট ইন ডিফারেন্ট ক্যাম্পস। বন্ধবন্ধের এরিয়াটা খুব দুর্গম এলাকা, বড় ওই ক্যাম্পগুলো হেলিকপ্টারে সার্ভিস দিতে হতো। বাট তখন তো আমাদের আমরা শান্তি বাহিনী এনকাউন্টার করলে আমরা ফায়ার করতাম বা ওরা ফায়ার করতো, বা এরকম চলতো আর কি। আমি চলে আসার কিছুদিন পরে বোধহয় শান্তি 97-এ এটা চুক্তিটা হলো, 96-এর ডিসেম্বরে। হ্যাঁ, বাট আমি তার আগে চলে আসছি আর কি, বিফোর দ্যাট আই লেফট। তো তখন আমাদের
কাউন্টার ইনসার্জেন্সি কতগুলো স্ট্র্যাটেজি আছে। 1 নম্বর ধরেন মিলিটারি তো আছেই, মিলিটারি অপারেশন। আমরা সিকিউরিটি এবং ডেভেলপমেন্ট একসঙ্গে বলি এটাকে। আমি এই কনসেপ্টটা আমি মালয়েশিয়াতে স্টাফ কলেজ করেছিলাম 85-এ। তো ওরা মালয়েশিয়া একটা দেশ যেটা এই ইনসার্জেন্সিটাকে সাকসেসফুলি ট্যাকেল করেছে ইন এশিয়ান, সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার মধ্যে। তাদের কনসেপ্ট ছিল যে সিকিউরিটি অপারেশন হবে, সাথে সাথে ডেভেলপমেন্ট অপারেশন হবে। তো আমরা মিলিটারি দুটো একসঙ্গে করতাম। যেমন আমরা প্যাসিফিকেশন করতাম, ওদেরকে রিহ্যাবিলিটেট করতাম, ওদের চাকরি দিতাম, ওদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতাম, ওদেরকে ওই কটেজ ইন্ডাস্ট্রিতে এমপ্লয় করতাম, এবং তাদের লোকাল যে কালচার মনে করেন ওদের প্যাকেটটাতে আমরা কোনোদিন বুট পরে ঢুকতাম না, মানে হিউম্যান রাইটস আমরা খেয়াল করতাম। কোনো আমাদের সৈনিক ভুলভ্রান্তি করতাম, সাথে সাথে আমার এখন স্পষ্ট খেয়াল আছে। আমার একটা সৈনিক, আমি খবর পেলাম কমান্ডিং অফিসার, মাত্র গেছি ওখানে, আমার একটা সৈনিক একটা চাকমা বাসাতে সন্ধ্যার সময় ঢুকছে, আর আমাকে রিপোর্টটা চলে রাত্রের মধ্যে আমি রিপোর্টটা পেয়েছি, আমার সৈনিক ঢুকছে উইথ খারাপ উদ্দেশ্য নিয়ে। অ্যান্ড নেক্সট ডে হি ওয়াজ ইন দ্য জেল, ইন দ্য বান্দরবন জেল। তো আমাদের যখন জিওসি ছিলেন জেনারেল আজিজ, উনি বলেছে যে হিউম্যান রাইটস যদি ঠিকমতো দেখা হয় এটা আস্তে আস্তে টোন ডাউন হয়ে যাবে। অনেক কাজ করেছিল, এর আগে আমরা অনেক ভুল করেছিলাম, ভুলের মাধ্যমে আমরা শিখতেছিলাম। কিন্তু আমাদের প্যাসিফিকেশন প্রোগ্রামটা খুব ভালো ছিল, আমরা রাস্তাঘাট দিয়ে করতাম। চিন্তা করেন হিল ট্যাক্সে কিন্তু ডেভেলপমেন্ট আমাদের প্লেন ল্যান্ডের চেয়ে অনেক বেশি হয়েছে ওখানে ডেভেলপমেন্ট। ওখানে প্রাইমারি স্কুল অনেক বেশি, ওখানে ক্লাব ওখানে বেশি, রাস্তাঘাটের পরিমাণ ওখানে বেশি, ব্রিজ ওখানে বেশি। তারপরে এখন তো অনেক ট্যুরিজম অনেক ডেভেলপ করেছে। আপনি বলছিলেন ভুল করে করে আমরা শিখেছিলাম, এবং উই সাকসিডেড। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করে যখন নিয়ে আসলাম, মানে শেখাটা ভুল করেও সম্ভব না। আপনি তো সেটা হচ্ছে সেনাবাহিনীতে পড়ানো, সুতরাং জি এক্স্যাক্টলি। আর প্লাস আমি আর্মি হেডকোয়ার্টারে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে আমি একজন স্টাফ অফিসার ছিলাম, আমি ইনচার্জ অফ হিল ট্যাক্স ছিলাম আর কি। হিল ট্যাক্স এন্টায়ার এরিয়াটা মানে স্টাফ অফিসার হিসেবে যেটুকু করা হচ্ছে, প্রতিদিন সকালে ফোন আসতে, আজ কাল রাতে 5টা সৈনিক মারা গেছে, কালকে পরশু দিন 2জন অফিসার মারা গেছে, এই পেট্রোল এখানে অ্যাটাক হয়েছে, এটা চলতেছিল। ওটা ছিল 85, 86, 87, সাংঘাতিক খারাপ সময় ছিল আমাদের। তারপরে আর সমস্যাটা ছিল কি, এটা গভর্নমেন্ট আমাদের সরকার এটাকে ওন করতো না, মানে এটা আর্মির কাজ আর্মি করুক, নো। ইনসার্জেন্সি মাস্ট বি ট্যাকেল বাই অল এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট, ডিসি থেকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে, আনসার থেকে আরম্ভ করে, ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি তখন সব ইঞ্জিনিয়ারের কাজে লাগাতাম, বলে রাস্তা বানাও, যত কাজ হবে ওরা এমপ্লয়মেন্ট পাবে, ওরা আস্তে আস্তে, এটাকে আমরা প্যাসিফিকেশন বলি। আমরা ইউএন মিশনে কিন্তু আমরা একই জিনিসই ফলো করি। আমাদের চিটাগং হিল ট্যাক্সের এক্সপিরিয়েন্সটা আমরা ইউএন মিশনে অ্যাপ্লাই করি, এবং এটা খুব কাজে দেয়, আমাদের কাজে দিয়েছে। তো আপনি একটু বলবেন যে এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এখন কতটা হুমকি হিসাবে? এখন মনে হচ্ছে প্রফেসর সাহাবের নাম খান যেটা বললো, এটা একটা আন্তর্দেশীয় যোগাযোগ আছে, রাইট। আমার কাছে মনে হচ্ছে তো এরকম। আমরা তো এখন তো সরকারেও আমি নাই, বা আর্মির চাকরিতেও নাই। করণীয়টা কি? করণীয়টা হচ্ছে যে আপনাকে ইয়ে করতে হবে, ওই এখন তো ওদের মধ্যে সম্প্রীতি মিলন হচ্ছে, সংযোগ হচ্ছে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা প্রবলেম আছে, এখন তো 50-50 হয়ে গেছে, বাঙালি 50% এবং পাহাড়ি 50%। এখন 15 লাখ না 16 লাখ লোক আছে। আমি যখন ছিলাম তখন বাঙালি কম ছিল। যাই হোক, করণীয় মানে থাকতে হবে, সহাবস্থান করতে হবে, একই দেশ তো। এখন ট্রিটির মধ্যে কী আছে জানি, বাট এটাকে তো আমি থামাইতে পারবো না, বিকজ দিস এ রিয়েলিটি না। কিন্তু আপনি যে বললেন দেশীয় এবং বাইরেরও যে ইন্ধনের বিষয়টা, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো যদি আমাদের পাহাড়ি লোকেরা শান্ত থাকে, ওটা কমে যাবে, এবং আমাদের বাঙালিকে সংযত করতে হবে, কমে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং করতে হবে, মোটিভেশন করতে হবে, তাদের মধ্যে যে ওই মোটিভেশন লেকচার দিতে হবে, পলিটিশিয়ানদের ইনভলভ করতে হবে। এটা রাজনৈতিক সমস্যা, এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এটা সামরিক সমস্যা, সব ধরনের সমস্যা মিলেই তো ইনসার্জেন্সি হয়। সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে, সমন্বিত উদ্যোগ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে, জনাব নূর মোহাম্মদ। আপনি আইজিপি থাকাকালে আপনি তো পুলিশ সংস্কারের একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেটা বেশি দূর এগোয়নি। পুলিশ এখন মানে গণমানুষের আস্থা হারিয়েছে কার্যত, সেটা হচ্ছে মানুষের বিপরীতে তাদের অবস্থান ছিল এই যে সাম্প্রতিক ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেক্ষেত্রে এই তাদের আস্থাহীনতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখান থেকে ফিরে আসা এবং জাতীয় নিরাপত্তা যে বিষয়টি নিয়ে এর আগে 2 বক্তা আলোচনা করলেন, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। না, প্রথমেই যেটা বললেন যে পুলিশ সংস্কার নিয়ে যে কথাগুলো বললেন, আমরা সবাই জানি বাংলাদেশ পুলিশ আমাদের দেশের যে প্রতিষ্ঠান, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি। তো এট দ্য সেম টাইম এটাও আমি বলি যে
পুলিশের অবস্থান প্রতিষ্ঠান হিসেবে পুলিশ খুব দুর্বল। মানে অন্য প্রতিষ্ঠান দেশে আপনি অন্য যে প্রতিষ্ঠানগুলো দেখেন সরকারি, তারপরে আপনার অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এর মধ্যে পুলিশকে আমি মনে করি সবচেয়ে দুর্বল। তো এইখানে পুলিশের রিফর্মের কথাটা কখন আসে? যে লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 2007-08 এবং এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা আসছে। এছাড়া কিন্তু কখনো পুলিশ রিফর্ম নিয়ে কথাবার্তা আসে না। তো পুলিশের কথা চিন্তা করতে গেলে প্রথম আমরা যেটা বলি, পুলিশের মূল দায়িত্বটা কি? দায়িত্বটা শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এটি পুলিশের কাজ। তো এই ক্ষেত্রে এই যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় পুলিশের রোলটা কী থাকে? পুলিশ হলো অনলি দ্য ভিজিবল ফোর্স অফ দ্য গভর্নমেন্ট। সবচেয়ে অপ্রিয় কাজগুলো কিন্তু পুলিশকে করতে হয়। যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, যদি একটা মিছিল ডিসপার্স করতে হবে, কোনো সমাবেশ ভাঙতে হবে, তখন এই কাজটা কিন্তু পুলিশকে দেওয়া হয়। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের যে আমাদের কর্মকর্তারা আছেন, প্রধানরা আছেন, তারা অফিসে বসে ওনারা সিদ্ধান্ত দেন, ওনারা কিন্তু এভাবে দেখা যায় না। তো সব এবারও আমরা যেটা দেখলাম, এই আপনি যদি আমরা একটু কিছুদিন আগে একটু পিছনে যদি যাই, যে বিষয়টা দেখি যে অর্গানাইজ পুলিশের সৃষ্টি হলো 1861, এরপর থেকে কোনো দিন কোনো পুলিশের থানা বোধহয় বন্ধ হয় নাই। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের সময় থানা চলেছে। এই প্রথম আমরা দেখতে পেলাম যে থানা বন্ধ গত মানে কিছুদিন যাবত। এখনও কিন্তু এই বেশ 1-2 মাস হয়ে গেল, এখনও পুরোপুরি আমাদের পুলিশ যেভাবে অ্যাক্টিভলি কাজ করা দরকার ছিল এটা আসতে পারে নাই। তো এখন রিফর্মের কথাটা আসছে এজন্যই যে পুলিশ যদি একটা কাঠামোর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নির্ভয়ে কাজ করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাইলে পুলিশ বলতে পারবে যে হ্যাঁ বা না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সরকার যে সিদ্ধান্তগুলো নেবেন, যে কথাটা বলবেন, পুলিশকে সবসময় বলতে হবে ইয়েস স্যার। যেমন আমরা আগে দেখতাম যেটা, পুলিশ যখন কোনো মব কন্ট্রোলে যা, তাদের একটা পার্টিকুলার ড্রিল আছে যে আপনার ওই অস্ত্রটা নিয়ে গেল, তো অস্ত্র তো কীভাবে অস্ত্রটা চালাবে। আমরা তখন দেখতাম যে অস্ত্র নিয়ে আপনি যাচ্ছেন, তার সাথে আবার ওই যে ডাল লাঠি, তো ডাল লাঠি তো এখন দেখি উঠেই গেছে। তো প্রথম মাইকে আপনি অ্যানাউন্স করবেন যে যদি অবৈধ জনতা হয় যে ভাই আপনারা ঝামেলা করেন না, আপনারা একটু সরে থাকেন, দৌড়ে যান, এই ধরনের একটা আপনি কষনারে একটা সিগন্যাল দিবেন। সেকেন্ড, আপনি মাইকে বললেন, তারপরে আপনি ওই লাঠিচার্জ যেটা বলে পুলিশের, আগে আমরা প্রথম পত্রিকা দেখতাম না লাঠিচার্জ, কিন্তু আজকাল লাঠিচার্জটা আমরা দেখি না, এখন দেখি গুলি। তো তারপর লাঠিচার্জ, এরপরে আপনি মানে গ্যাস মারলেন, তারপরে শর্ট গান। আর লিথেল উইপনের কথা যেটা হচ্ছে, এটা কোনোভাবেই একদম এক্সট্রিম কেসে এটা পুলিশ ইউজ করার কথা, কিন্তু এইবার দেখা গেল এই অস্ত্র আপনার ব্যবহার করা হয়েছে একদম একেবারে নরমাল। রাইট, এটা কেন হয়েছে? কারণ একটাই, যে পুলিশকে পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে এবং পলিটিক্যালি তাদেরকে বিভিন্ন কাজকর্ম করার জন্য বলা হয়েছে। যে আগে যেটা হতো, দুই পার্টি যখন মানে মাঠে নামতো, ধরেন বিবদমান দুই পক্ষ, আমরা যখন পুলিশে জুনিয়র লেভেলে কাজ করতাম, মধ্যে থাকতাম, দুই পক্ষই ফেরাতাম। কিন্তু এখন যেটা দেখা গেছে, পুলিশ জাস্ট রাজনৈতিক কর্মীর মতো একদিকে থেকে কর্মীদের সাথে বাকিদেরকে ফেরাচ্ছে। তো এইখানে পুলিশের নিজস্ব কোনো সে থাকলো না। তো এই জন্য এখন কথা হচ্ছে যে আমি যদি একটু বলেন, সেটা হচ্ছে এই যে অধপতনটা পুলিশের, আপনি একজন সাবেক মানে পুলিশের শীর্ষ কর্মকর্তা হিসাবে এই অধপতনটা কেন হলো? রাইট, এখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অধপতন কোথায় হয় নাই? আপনি এমন একটা প্রতিষ্ঠান দেখাবেন যে যেই প্রতিষ্ঠানের অধপতন হয় নাই, যে এখন পুলিশ তো সামনে থেকে কাজ করে, এই জন্য আপনি পুলিশকে ধরতে পারছেন। এই যে আপনি এই যে 15 বছরে আপনি নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকেই তো জড়িত, কারো কিছু হয়নি, কিন্তু সব ঝামেলা গেল, সব ধাক্কাটা লাগলো পুলিশের উপর। কেন? পুলিশ প্রতিষ্ঠান হিসেবে দুর্বল এবং সরকারের দৃশ্যমান শক্তি এবং পুলিশকে এই কাজগুলোতে লাগানো হয়। এই যে আন্দোলন সংগ্রামের সময় যে খুব কষ্টের কথা, আমাদের খুব দুঃখের কথা, এত মানুষজন মারা গেল, হতাহত, অনেকের হাত পা গেল, অনেকে চোখ নষ্ট হলো। তো এইগুলা এখন প্রশ্নটা, পুলিশ এখানে কি না করতে পারতো কিনা? পুলিশ বলতে পারতো কিনা সরকারের আদেশ আমি মানব না?
কিন্তু এখন আমরা বলছি এই যে সংস্কারের কথা বললেন, এখানে কথা যে আমি আমার অবস্থান থেকে সংস্কারটা এই জন্যই হবে, আমি বলবো সরকারকে আপনার অবৈধ আদেশ আমি মানি না, আমি আপনার বেআইনি আদেশ আমি মানব না। মানতে বাধ্য না। এইটাই এই সিস্টেমের মধ্যে থেকে, এই কাঠামোর মধ্যে থেকে এইটাই যেন বলতে পারে, এই জন্যই সংস্কারের কথা বলা হচ্ছে। তো 2007-08 আমরা যখন সংস্কারের কথা বললাম, আমাদের হামিদ ভাই আমাদের সাথে ছিলেন মিনিস্ট্রিতে, তখন প্রথম দিকে কেয়ারটেকারের 2 বছরের মধ্যে 1.5 বছর এটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। পরের 6 মাসের দিকে দেখলাম পরের দিকে আর এই টেনে ওনারা কোনো মানে প্রসিড করছে না। আমরা অনেকবার মিনিস্ট্রিতে গেলাম, অনেক কথাবার্তা বললাম, পরের দিকে ওনারা দেখলাম যে পরবর্তী নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যারা আসবে তাদের উপর ছেড়ে দিয়ে একটি চিন্তাভাবনা নিয়ে ওনারা কাজ করেছে। তো এখন যেটা মানে একটু পরিবেশটা অন্যরকম ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন আমরা আশা করতেই পারি যেভাবে যাচ্ছে, আর এবার পুলিশ যে ধাক্কা টাকালো, যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে পুলিশের সদস্যরা মারা গেল, এবং তাদের যে এই যে ইমেজ ক্রাইসিস যেটা এখন মানুষ যেভাবে দেখছে তাদেরকে, এর থেকে উত্তরের উপায়টা যদি এইভাবে সংস্কারটা হয়, এবং আমি আমার কথা যেন বলতে পারি, এই যে বলে না যে সমাজে কথা বলে না, যে সমাজ বন্দা সমাজ, এই সমাজে নাকি কি রেনেসা আসে না, বলে না অনেক সময়, দেখেন আমরা তো এই সমাজটা হলে কথা না বলার সমাজ, কেউ কথা বলছে না। কেউ কথা বলছেন এখানে পুলিশকে আমি কীভাবে বলবো যে পুলিশ গভর্নমেন্টের সিদ্ধান্তকে বলুক, আমি পারবো না। এইভাবে তো পুলিশ মানে ডিজাইনডও না, পুলিশ এভাবে ট্রেনডও না বলার জন্য। তো এখন এই সংস্কার যদি হয় তাইলে আমার মনে হয় পুলিশ ইমেজ ক্রাইসিস যেতে ছিল এটা থেকে উঠে আসার একটা সুযোগ করতে পারবে। ফিরবো আপনার কাছে, জাতীয় নিরাপত্তার বিষয়ে আপনার বক্তব্য শুনবো। আমরা একটু ডক্টর আব্দুল হামিদ আপনার কাছে যেতে চাই। আমাদের সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেব আপনার রেফারেন্সও দিয়েছেন। আমরাও জানি আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের দায়িত্ব পালন করেছিলেন, সংস্কারের উদ্যোগটা নাই হয়ে গেল কেন? ধন্যবাদ। আমরা এই বিষয়ে কথা বলতে গেলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। আমি যদি কতগুলো সালের কথা বলি, 1757, 1857, 1947, 1971, এই পুলিশ আইন যেটা দিয়ে বাংলাদেশ পুলিশ চলছে, এটা হচ্ছে 1861 সালের আইন। 1857 সালে সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা যখন সরাসরি ভারত শাসনের দায়িত্ব নেয়, তখন তারা মনে করলো যে ভারতকে শাসন করতে হলে, ভারত একটা কলোনিকে অনেক ব্রিটিশ কলোনির মধ্যে তারা মনে করেছে যে এদেরকে আমাদের বসে রাখতে হলে এমন একটা আইন করতে হবে যাতে আমাদের পারপাসটা সার্ভ করে। মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এখন ইংল্যান্ডে যান, আপনি দেখবেন যে বাংলাদেশের যে পুলিশ আইন যেটা দিয়ে আমরা চলছি, এটা ধারে কাছেও নাই। পৃথিবীর সব উন্নত দেশেই কিন্তু বাংলাদেশ পুলিশ, ভারতীয় পুলিশ, এরকম কোনো পুলিশ নাই। ইউরোপে, আমেরিকায় আপনি গিয়ে দেখবেন ওখানে আছে লন্ডন পুলিশ, ম্যানচেস্টার পুলিশ, বার্মিংহাম পুলিশ, সব স্থানীয় সরকারের অধীনে। এখন বাংলাদেশে আমরা এটা অবশ্য অলিক কল্পনা, কারণ আমাদের স্থানীয় সরকার অবস্থা তো আমরা জানি যে স্থানীয় সরকার এমন একটি প্রতিষ্ঠান যারা অপেক্ষা করে সরকার কখন পরিবর্তন হবে আর আমি রাজনৈতিক আনুগত্য কখন পরিবর্তন করব। স্থানীয় সরকারের না আছে কোনো প্রাতিষ্ঠানিক শক্তিশালী কাঠামো, না আছে কোনো আর্থিক ভিত্তি, এরা সব সময় সরকারের রেভিনিউর উপর ওরা ডিপেন্ড করে। অথচ উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারই কিন্তু রেভিনিউ শেয়ার করে উইথ দি সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের সারপ্লাস থাকে। আমাদের অলওয়েজ ডিপোজিট মানে জিরো। তো এই যখন অবস্থা, তখন আপনি একটা কলোনিয়াল চিন্তাভাবনা থেকে 1861 সালে একটা আইন করেছেন। আজকে 2024 সালে পর্যন্ত সেই 1861 সালে আইন দিয়ে চলছে, যে প্রায় এই 40 বছর, 150 বছরের পুরনো হয়ে গেছে এটা। তাহলে কেন এত বছরে এত সরকার, এত যুগ, এত রেজিম চেঞ্জ হলো, এটা কেন পরিবর্তন হলো না? কারণ ওই যে ব্রিটিশরা যে উদ্দেশ্যে করেছে, এটা সবসময় শাসক দলের পারপাস সার্ভ করবে, এটা সবসময় আমাকে রাজনৈতিক সুবিধা দেবে, এটা আমার দলীয় কাজে ব্যবহার করার জন্য পুলিশকে আমার স্বতঃস্ফূর্ত একটা আরামপ্রদ অবস্থান থাকবে। এই কারণে আমি পুলিশ আইন চেঞ্জ করার কথা কখনো ভাবিনি। আমাদের আইজিপি নূর মোহাম্মদ মহোদয়, আইজিপি মহোদয় যেটা বললেন যে 2007, এখন আবার কথা হচ্ছে, তাহলে 2007 আর 2024-এ কেবলমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তী সরকারের সময় কেন কথা হয়? কেন 2009 থেকে, কেন 2024-এ পুলিশ এ কথা বলল না যে না, আমরা এই উপনিবেশিক আইন, এই পুরনো আইন 1861 সালের আইন নিয়ে আমরা চলতে পারি না। পুলিশের পাশাপাশি আরেকটা আইন দিয়ে চলে, এটাকে বলা হয় পুলিশের বাইবেল। এটা হচ্ছে পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এটার মধ্যেও কোনো বাংলাদেশ নাই, কিন্তু এটা 1943 সালের আইন। সেই রেগুলেশন দিয়েও পুলিশ এখনও
চলছে, এগুলোর মেজর কোনো পরিবর্তন হয়নি, কারণ এগুলোকে পুলিশ ব্যবহারের হচ্ছে সুবিধা। এখন আপনাকে আমি একটা বলি, যে পরিসংখ্যান বলি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পরিসংখ্যানে বলা হচ্ছে যে বিগত সরকারের সময়, আমি পুরা সময়টা বলছি, 9 থেকে 2024 পর্যন্ত 1,29,000 পুলিশ সদস্য নিয়োগ হয়েছে বাংলাদেশ পুলিশ। হ্যাঁ। এই যে 1,29,000 পুলিশ নিয়োগ হয়েছে, আমরা যেটা এই বাহিনীর নিয়োগের ফলে বাংলাদেশ পুলিশের নাম হয়ে গেছে, একটা মহান প্রতিষ্ঠানের নাম হয়ে গেছে পুলিশ লীগ। দলের নামের সাথে আপনি দেখেন, আপনি নিজেও জানেন, লীগ সংযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, লীগ হয়ে গেছে। এবং রাজনৈতিক বিবেচনায় অন্যান্য বাহিনী, অন্যান্য প্রতিষ্ঠানের মতো এখানে নিয়োগ হয়েছে। এবং যার কারণে হয়েছে এই যে এখন যে অস্থিরতা, এখন যে পুলিশ কি ছিল, বিগত সময়ে ছিল হাইপার অ্যাক্টিভ, ধরে আনতে বললে বেঁধে আনা হয়েছে, আর এখন হচ্ছে ইনঅ্যাক্টিভ। দুটাই হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। আমরা হাইপার অ্যাক্টিভ পুলিশও চাই না, আমরা ইনঅ্যাক্টিভ পুলিশও চাই না, সঠিক। আমরা চাচ্ছি অ্যাক্টিভ পুলিশ, যারা জনগণের বন্ধু হিসাবে, জনগণের স্বার্থে, জনবান্ধব পুলিশ, মানবিক পুলিশ, যারা যখন তখন লিথাল উইপন ব্যবহার করবে না। এখন অনেকেই অতীতে বলার চেষ্টা করেছে, এখনও বলছে যে আমাদের দেশে পুলিশের সংখ্যা একটা প্রবলেম, কিন্তু এই যে আমি ফিগারটা বললাম, এই সময়ে এত পুলিশ নিয়োগ হয়েছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের অনুবিভাগের দায়িত্বে ছিলাম, তখনকার পুলিশের সংখ্যাটাও আমি জানি, আর এখনকারটাও আমি জানি। সুতরাং আমি বলবো না যে এটা অনেক দেশের তুলনায় পুলিশ জনসংখ্যার অনুপাত খুব কম। ছোট্ট একটা গল্প বলি, আমি নববিক্রম কৃষু ত্রিপুরা, ইনি ছিলেন ওই পুলিশ রিফর্ম প্রোগ্রাম, এটা একটা ইউএনডিপি সাপোর্টেড প্রোগ্রাম ছিল, প্লাস অন্যান্য ডোনার এজেন্সিও ছিল, অনেক কাজ হয়েছে। এখন যে আপনি দেখছেন যে মডেল থানা, রমনা মডেল থানা, এই যে মডেল থানার কনসেপ্টটা তখনই আসছে। থানাগুলো মডেল হয়েছে, নাম মডেল হয়েছে ঠিকই, কিন্তু পুলিশ মডেল হয়নি। ওই যে মডেল যে কেবলমাত্র থানার নাম হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। হ্যাঁ, অনেক সরঞ্জাম, অনেক যন্ত্রপাতি পুলিশের এসেছে এই প্রজেক্টের মাধ্যমে। এবং এই প্রজেক্টের একটা কাজে আমি আর বিক্রম গিয়েছিলাম জেনেভায়। তো জেনেভা যাওয়ার পরে দুর্ভাগ্যক্রমে আমরা বিক্রমের পকেট থেকে ওয়ালেট একেবারে প্রকাশ্যে ছিনতাই হয়ে নিয়ে গেছে দুই আরব, এরা নিয়ে গেছে। তো আমি বিক্রমকে বললাম চলুন, বিক্রম বলছে যে না, এখানে আমরা অপরিচিত পরিবেশে, আমরা এখন জীবনের ঝুঁকি নিতে পারি না, শারীরিক ঝুঁকি নিতে পারি না, পয়সা গেছে, পয়সা যাক। তো আমি পরে বললাম যে না, আমরা এখানে, আপনি পুলিশের সেকেন্ড ইন কমান্ড, আপনার এইরকম একটা ঘটনা আর আমরা এটা কিছু বলবো না, এটা কেমন হয়, এটা একটা ইজ্জতের ব্যাপার, চলেন যাই। তো আমরা থানায় গেলাম, থানা খুব কাছেই ছিল। ওখানে গিয়ে ওখানে ইংরেজি বলার মতো কোনো লোক ছিল না। ওরা বললো যে আমাদেরকে কফি খাওয়ালো, কফি খাওয়াতে বললো যে আমাদের খবর দিয়েছি ইংরেজি জানার লোক আসতেছে, তোমরা বসো। কিছুক্ষণের মধ্যে একজন ইংরেজি জানার লোক আসলো, বললো যে আমার সাথে চলো। কোথায়? বলছে আমাদের হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বিক্রমের পুরো স্টেটমেন্ট রেকর্ড করলো যে কী হয়েছে, ঘটনাটা বলো। বলার পর টু মাই সারপ্রাইজ অ্যান্ড ডিসবিলিভ, যে এই অফিসার এটা রেকর্ড করলো, সে তার ড্রয়ারটা খুলে তার টেবিলের বললো যে মিস্টার বিক্রম, ইজ দিস ইউর ওয়ালেট? হোয়াট ইজ দিস? আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাজিক, আমরা কি দেখছি? এটা ওয়ালেট চুরি হয়েছে জেনেভার কোনো এক রাস্তায়, চুরিও না, ডাকাতি। এবং সে বলতেছে ইজ দিস ইউর ওয়ালেট? এখন বিক্রমও হা হয়ে আছে। বিক্রম বলছে ইয়েস। বলছে না, মুখে বললে হবে না, এটার ভিতরে কী আছে বলো। তো বলছে আমার এই ডলার আছে, আমার আইডিয়া আছে, এই আছে, এই আছে। তারপরে বললো যে আমি সব সঠিকভাবে ছিল একদম। বললো যে কিভাবে ধরলাম, যে জিজ্ঞেস করলাম। সে বললো যে দেখো, আমাদের জেনেভার যে পুলিশের সংখ্যা, এটা দিয়ে ফুল জেনেভা সিটি কভার করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কতগুলো ক্রাইম জোন আইডেন্টিফাই করেছি, দিজ আর দি ক্রাইম জোনস। সেখানে সাদা পোশাকে গাড়ি নিয়ে পুলিশ ঘুরে, এবং তারা জানে যে মানে ক্রিমিনালস তাদের চেনা আছে। তো এরপরে তোমাদের যখন এই ঘটনা ঘটে, যখন ওরা ফেরত চলে আসছিল, আমরা তাদেরকে ধরে ফেলেছি, এবং তারা এখন আমাদের কাস্টডিতে আছে। আই হোপ ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট। আমরা ওয়ালেট বিক্রম ফেরত পেলো। যাওয়ার পরে আমরা আমাদের ওই দুই ছিনতাইকারীর কাছে নিয়ে গেল, আর আমাদেরকে বলতেছে হাই হাবিবি, কি ফলহাল। ওই এরা হচ্ছে নর্থ আরবের। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, এই তুমি তো যখন জানো যে এই সমস্ত লোক ক্রাইম করে, ওদেরকে সরিয়ে দিচ্ছ না কেন, তোমার দেশ থেকে এক্সপেল করছো না কেন? উই ক্যান নট ডু দ্যাট, উই আর এ নিউট্রাল কান্ট্রি। সুইজারল্যান্ডের যে চরিত্র আর কি। আমি গল্পটা এই কারণে করলাম যে সংখ্যা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার মানসিকতা, মাইন্ডসেট, এবং আপনি আসলেই জনস্বার্থে পুলিশকে ব্যবহার করবেন কি করবেন না। এই যে আপনার যেই পরিমাণ আপনার আধুনিক সরঞ্জাম আছে, আমরা যদি ভাবি যে আধুনিক যে সরঞ্জামগুলো, এগুলো কিন্তু আমরা ওই সাগররুনি হত্যা মামলার তদন্তের
কাজে অগ্রগতির জন্য অথবা গুম হয়ে যাওয়া বহু মানুষের সন্ধানের জন্য এই অস্ত্রের এই আমাদের কি প্রযুক্তির, যন্ত্রপাতি হ্যাঁ। প্রযুক্তি ব্যবহার হয়নি। ব্যবহার হয়েছে কোথায়? ব্যবহার হয়েছে ওই একটা বিরোধী রাজনৈতিক দলের অফিসে বোমা হামলার নাটক, এই যে ওদের ওখানে বোমা লুকিয়ে রেখেছে, ককটেল লুকিয়ে রেখেছে, এগুলো আমরা দেখেছি ঘন ঘন যাচ্ছে এবং তারা এই প্রযুক্তি ব্যবহার করে এগুলো তারা আবিষ্কার করেছে। মানে প্রযুক্তির সঠিক ব্যবহার না, মানে প্রযুক্তি অপব্যবহার আপনি জনবান্ধব কাজে ব্যবহৃত হয়নি, কোনো অপব্যবহার কখনোই হয়েছে। করেননি। আপনি সে সকল মামলার চাঞ্চল্যকর অনেক মামলা আছে, এগুলো তদন্তে কোনো অগ্রগতি হয়নি, কিন্তু আমরা এমনও দেখেছি রাজনৈতিক মামলার তদন্ত শেষে লাইট জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত বিচার করে সাজা দিয়ে দেওয়া হয়েছে। Right. তাহলে আপনার পুলিশকে আপনি কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, এটা হচ্ছে আপনার সিদ্ধান্তের ব্যাপার, সরকারের সিদ্ধান্তের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। বিরতির আগে আমরা ডক্টর আব্দুল হামিদের বক্তব্য শুনছিলাম। আবার আমরা ফিরতে চাই জনাব শাহাব এনাম খান আপনার কাছে। আলোচনায় জাতীয় নিরাপত্তা ইস্যুকে ছাপিয়ে এখন কিন্তু মানে শেষ 2 বক্তা পুলিশ সংস্কার নিয়েই বলছিলেন। আপনি জাতীয় নিরাপত্তার ইস্যুতে 5ই আগস্টের পর অস্থিরতাটা বাড়ছে এবং দেশি বিদেশি মানে ষড়যন্ত্র জড়িত বলেই আপনি মনে করছেন। ওই ক্ষেত্রে কি করণীয় এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বাংলাদেশ আর কি পদক্ষেপ নিতে পারে, প্লাস হচ্ছে পুলিশ সংস্কার নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। আমার কাছে যেটা মনে হয়, মানে আমি পুলিশ সংস্কারটা দিয়ে শুরু করি, হ্যাঁ। কারণ আমার কাছে মনে হয় যে 2জন প্র্যাকটিশনার এখানে আছেন, এবং এই যে পুলিশ কমিশনের কথাটা যেটা আমরা আলোচনা করলাম, যে দেখেন রাজনৈতিক দলগুলি আসলে তারা এটা ভুলে যায় ভবিষ্যতে যারা রাজনৈতিক দল আসবেন তারা কি আদৌ একই পথ, মানে একই ফুটস্টেপে থাকবেন কিনা। তো এটা নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার মানে আমার যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জনগণ না, এখানে পলিটিক্যাল পার্টিগুলি পুলিশের আস্থা অর্জন করতে পারছে কিনা, পুলিশ পলিটিক্যাল পার্টিগুলির আস্থা অর্জন করতে পারছে কিনা, এবং পুলিশ এবং মানে পলিটিক্যাল পার্টিগুলির মাঝখানে জনগণকে তারা রাখতে পারছেন কিনা। আমার মনে হয় এই বিষয়ে অল পলিটিক্যাল পার্টি ডায়ালগটা শুরু হওয়া খুবই জরুরি, এবং আমার মনে হয় এটা ন্যাশনাল সিকিউরিটির একটা বড় মানে দাগের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করেন হাই পলিটিক্সে ওই জিও পলিটিক্স অমুক সমুক অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের শুরুটা করতে হবে আমাদের ইন্টারনাল ডোমেস্টিক ইনস্টিটিউশনকে দিয়ে। এবং আমি মনে করি যে এইখানে একাডেমিয়া, সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টি এবং পুলিশের মধ্যে যদি একটা আলোচনা, লম্বা সময়ের আলোচনা শুরু হয়, এটা আমার মনে হয় খুব বড় একটা ফল দিতে পারে, সম্ভাবনা আছে। এখন এরপরেও তো থাকে যে পলিটিক্যাল পার্টিগুলি তাদের চরিত্র পরিবর্তন করবে কিনা, সেটা আরেকটা আলোচনা, কিন্তু একটা জায়গা না একটা জায়গায় তো আমাদেরকে শুরু করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো চিটাগং হিল ট্র্যাক্সের কথা আপনি যেটা বললেন, আমার কাছে 3টা করণীয় মনে হয় এখন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি যেহেতু ব্যক্তিগতভাবে মানে একাডেমিকভাবে মানে চিটাগং হিল ট্র্যাক্স এবং আমার কর্মসূত্রে যেহেতু আমি আরাকান রাখাইন নিয়ে কাজ করি, ওদের প্রত্যেকটা গ্রুপসের সাথে যেহেতু আমাকে রেগুলার বসতে হয়, তো এই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে মিলিটারি প্রেজেন্স, এটা খুবই আনপপুলার একটা স্টেটমেন্ট হবে, কিন্তু আমার কাছে মনে হয় মিলিটারি প্রেজেন্স, ল এনফোর্সমেন্ট প্রেজেন্স আগের চেয়ে অনেক বাড়াতে হবে। এখন এটাকে আমরা হয়তো বলতে পারি যে এটা কি তাহলে এনক্রোচমেন্ট হলো কিনা, বাট এখন তো সিচুয়েশন ইজ নট রাইট। তো সেই কারণে আমার মনে হয় এইটা একটা জায়গা। দ্বিতীয় আরেকটা জায়গা, সেটা আমাদের মনে হয় যে ইন্টেলিজেন্সে কিছুটা হলেও ঘাটতির জায়গা সেন্স করা যায়। সেটা একটা বড় রিজন হতে পারে যে অন্ততপক্ষে পুলিশ ফোর্স এখন ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে নাই, র্যাব ম্যাক্সিমাম ক্যাপাসিটি নাই, বা অন্যান্য যে অ্যাপারেটাসেসগুলি নাই। ফলে আমার মনে হয় যে এই জায়গাতে একটা বিশেষ নজর দেওয়া দরকার, সমন্বিত নজর দেওয়া দরকার। থার্ড যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ফর্মার আইজি বলেছিলেন, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা কিন্তু পলিটিক্যাল, এবং জেনারেল করিমও বলেছেন যে বিষয়টা পলিটিক্যাল, এবং সেই জায়গাতে আসলে পলিটিক্যাল অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেটা কিভাবে হতে পারে, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, কিন্তু সার্টেনলি যে গভর্নমেন্ট আছে সে বাই ক্যারেক্টার পলিটিক্যাল হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে এখন এনগেজ হতে হবে, অন্যান্য সকল পলিটিক্যাল পার্টিকেও আস্তে আস্তে রেসপন্সিবিলিটিটা নিতে হবে,
কারণ ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ যদি গণতন্ত্রে ফিরে যায়, সেই ক্ষেত্রে তো এই পলিটিক্যাল পার্টিগুলিকেই আবার ন্যাশনাল সিকিউরিটির ইনচার্জে যেতে হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে গ্রুপসগুলি আছে এদের সাথে পলিটিক্যাল এনগেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের সাথে কনভারসেশন গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র মিলিটারি বা শুধুমাত্র ল এনফোর্সমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখলে হবে না, যদিও আমি বলেছি যে আমার এই মুহূর্তে বাড়ানো দরকার, কিন্তু তারপরেও যেটা পলিটিক্যাল না হলে পরে এই প্রবলেমটা সলভ হবে না। আর লাস্ট যেটা ইস্যু এই তিনটার বাইরে যেটা যে এখানে পার্বত্য চট্টগ্রামের যথেষ্ট অর্থনৈতিক অবকাঠামোগত কাজ কিন্তু বিগত 30 বছরে করা হয়েছে। মুশকিলটা হচ্ছে যে এই কাজটা কি সব গ্রুপের কাছে পৌঁছায় কিনা, এবং আমরা মনে হয় এই জায়গাতে একটা বারবার ভুল করি। আমরা হয়তো একটা বা দুইটা বড় কমিউনিটির উপরে ফোকাস করি, ছোট কমিউনিটির ক্ষেত্রে অনেক সময় আমরা বঞ্চিত থেকে যায়, বঞ্চিত, যে কারণে ওই বঞ্চনা এই থেকে ডেভেলপমেন্টটা কি সমন্বিতভাবে সুসংহতভাবে সবার কাছে পৌঁছচ্ছে কিনা। যদি পৌঁছে থাকে তাহলে একরকমের কনভারসেশন, না হলে পরে তাদেরকেও মেইন স্ট্রিমে আনতে হবে। অর্থাৎ যারা আর্মস নিতে চাচ্ছেন তাদের সাথে তাকে যদি পলিটিক্যালি আমি এম্পাওয়ার না করি তাহলে কিন্তু ইভেনচুয়ালি আমার প্রবলেম সলভ হবে না। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় একটা পলিটিক্যাল ক্যাপাসিটি বিল্ডিংয়ের বা সোশ্যাল ইন্টিগ্রিটি বিল্ডিংয়ের একটা বড় সমন্বিত কাজ নিতে হবে, এবং এটা বিদেশি মদতপুষ্ট না, এটা ডোমেস্টিক এবং কমিউনিটি লেড হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জেনারেল আমিনুল করিম, আপনার কাছ থেকে শুনবো। শান্তি চুক্তি তো হলো, আপনি ওখানকার দায়িত্ব পাওয়ার পরে, দায়িত্ব পালনের পরে, তো শান্তি চুক্তির পরও অশান্তি কেন? শান্তি চুক্তিটা, হ্যাঁ, শান্তি চুক্তির পরপর কিন্তু শান্তি চলে আসছিল অনেকখানি। আমরা ওখান থেকে 200-250 মধ্যে ক্যাম্প উইথড্র করে ফেলেছি, আর্মির ক্যাম্প উইথড্র করেছি, যে আমরা আশা করতেছিলাম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আস্তে আস্তে টেক ওভার করবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করবে, কিন্তু সেই শক্তিটা বোধহয় আমাদের ওই ডেপুটি কমিশনারও নাই, বা ওই পুলিশের সুপারিনটেন্ডেন্ট ওখানে ওটা এফেক্টিভ হচ্ছে না। এখন এটা লোকাল গভর্নমেন্ট করা হলো, দ্যাটস ভেরি গুড, ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট করা হলো, এটা অ্যাজ পার শান্তি চুক্তি। এবং প্রথম ইলেকশন তো এরশাদ সাহেবের আমলে হলো, ওই লোকাল গভর্নমেন্ট যেগুলো আর কি। এখানে বোধহয় একটা জিনিস ভুল, এটাকে সমস্যা হয়েছে। আপনি আবার বলি আপনাকে, এটা যখন থেকে আমি 76-এ এটা শুরু হয়, আমি তখন চিটংয়ে চাকরি করি, এবং ওই ঠিক আমার এরিয়াতে ওটা প্রথম ওরা অ্যাটাক করছিল আমাদের পেট্রোলের উপরে, তখন থেকে এটা শুরু হলো আর কি। তখন থেকেই আমাদের সরকার মনে করেছে এটা আর্মির সমস্যা, আর্মি সমাধান করুক। নো, ইটস নট আর্মির সমস্যা। তখন থেকে ভুলটা হয়েছে আমাদের। ন্যাশনাল স্ট্র্যাটেজি আমাদের অনেক পরে করা হয়েছে, 87-এর পরে প্রেসিডেন্ট যখন আসলো, তারপরে আমরা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করলাম, অনেক দেরি হয়ে গেছে বাই দ্যাট টাইম। তো এখন যদি বলে না, এটা শুধু আর্মির না, আমরা ধরে নিতে 24 ডিভিশন, ওখানে ডিভিশন ছিল 24 ডিভিশন, ওটা ওদের সমস্যা, জিওসি ওটা দেখবে, সবই জিওসি করতে হয়। ওইখানে আমরা ভুলটা করেছি, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হয়নি প্রথম থেকে। এখন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এখন আছে, এখন তার মধ্যে কথা, শান্তি চুক্তি যে সমস্ত কমিট করা হয়েছিল সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু ওদেরকে ট্রান্সফার করা হয়নি ইন দ্য রাইট টাইম। এটা আমাদের ভুল ছিল। লেটস ফেস দি ফ্যাক্ট। আমি এটা চুক্তি করলাম, হ্যাঁ, কিছু ভুল ডিলে হতে পারে, বাট কতগুলো ডিপার্টমেন্ট দেওয়াই হয়নি তাদেরকে তো ওই ফিলিংটা দিতে হবে যে আমরা 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 হ্যাঁ, পুলিশ রিক্রুট করতে হয়, সেটাও আমরা না দিতে পারি। একটা মজার বিষয় তো ঘটেছে, তাদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন করা হলো, অর্থাৎ তারা চাইলে পাহাড় থেকে এসে ঢাকায় যে কোনো জায়গায়, বাংলাদেশের এনিহোয়ার তারা জায়গা কিনতে পারে, কিন্তু আপনি কিন্তু চাইলে পাহাড়ে গিয়ে জায়গা কিনতে পারেন না। ওটা করা, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, বাট ওখানে আবার আরেকটা সমস্যা আছে, পাহাড়িদের কিন্তু এটা জন্মগতভাবে বা ঐতিহ্যগতভাবে তারা ওই জুম চাষটা তারা পছন্দ করে। ওই জুম চাষটা তো করতে হবে, প্লেনে এসে জুম চাষ করবে না তারা। এটা তাদের ঐতিহাসিক, এটা মেনে নিতে হবে, এটা আমাদের মানতে হবে, এটা রিয়েলিটি, কতগুলো রিয়েলিটি মানতেই হবে এটা। তো ওইটা, আর জমি কমিশন, ল্যান্ড কমিশন কিন্তু করা হয়েছিল আফটার দ্য ট্রিটি। ল্যান্ড কমিশন একটা জাস্টিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই ডিলা ডালা ঠিকমতো সে কাজ করে, ডিফিকাল্ট, এর কাজটা করাটা খুব ডিফিকাল্ট। কারবারি আছে, ওখানে গ্রাম্য মাতুব্বর আছে, ওখানে ডিসি আছে, ওখানে আর্মি আছে, ওখানে পুলিশ আছে, ওখানে ইউপিডি, ওখানে 6টা পলিটিক্যাল পার্টি কাজ করে, এবং অল পলিটিক্যাল পার্টি আর্মড পলিটিক্যাল পার্টি, অ্যান্ড অল আর বিং বিফড বাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। সোজা কথা, ইনসার্জেন্সি ইজ অ্যান ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। কাউন্টার ইনসার্জেন্সি আমরা প্রথমেই পড়ি ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার, বিকজ ইন্টেলিজেন্স ঠিক না থাকলে আপনার এটা কাজ করবে না। মালয়েশিয়াতে পুলিশ ইন্টেলিজেন্স ভেরি ভেরি এফেক্টিভ। 1948-তে শুরু হয়েছিল, পুলিশ ইন্টেলিজেন্স ওখানে অনেক এফেক্টিভ ছিল, এবং সেই জন্য তারা এটা করতে পারছিল। ইন্টেলিজেন্স ঠিক না থাকলে, মানে গোয়েন্দা বাহিনী যদি ঠিক না থাকে, আমরা কোনো, বিকজ
নর্মাল যুদ্ধে আপনার একটা সৈন্যের এগেনস্টে একটা সৈন্য চলে, কিন্তু ইনসার্জেন্সি ওয়ারে একটা যদি ইনসার্জেন্ট থাকে তার এগেনস্টে 10টা সোলজার লাগে। আপনি শুধু পাহাড়ের কথা বলবেন, অন্য জায়গায় কি আমাদের ইন্টেলিজেন্স ঠিক আছে? না, আমি ওটাই না, মানে আমার মনে হয় যে হ্যাঁ শোনেন, ইন্টেলিজেন্স ঠিক না থাকলে সব কিছু বেঠিক হয়ে যাবে। হ্যাঁ এই যে আনসারে ঘটনা ঘটালো, হ্যাঁ রাইট, একই কথাই। তারপরে যে কোনো অশান্তি হচ্ছে ধরেন, এটা ইন্টেলিজেন্স ফেল করতেছে তো, সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, আমাদের ডিজি আছে, কি বলে আপনাদের এটাকে, এসবিআই না দাদা, সিআইডি আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে আজকাল, তো অনেক হয়েছে। র্যাবের ইন্টেলিজেন্স আছে আবার একটা, রাইট। এখন ইন্টিগ্রেটেড, আমাদের তো ইন্টিগ্রেশন হয় না। তারপর কাউন্টার টেররিজম আছে পুলিশের, কাউন্টার টেররিজম আছে, অনেক কিছু, বড় বড় বিল্ডিং আছে, দেখবেন 300 ফিটে যান, পুলিশের 12 তলা বিল্ডিং করছে। আর পুলিশকে আপনি এলএমজি দিয়েছেন কেন? আপনি পুলিশের ওই বিল্ডিং এর কথা বললেন, নূর মোহাম্মদ ভাইরা যখন আইজিপি ছিলেন তখন ওনারা ইন্টিগ্রেটেডলি একটা অফিস করতেন, বাট এখন সেটা হচ্ছে পুলিশ যে সদর দপ্তরটা করেছে সেটা তো 7 স্টার লবি করেছে আইজি সাহেবের রুমে। আমার মনে হয় যে আপনি আপনার ভিজিট করার দরকার। না, বাট আমি নূর মোহাম্মদ সাহেবের পয়েন্টটা একটা নিব। উনি যেটা বললেন যে সব পুলিশকে করতে হয়, উনি বলেন যে এখন তো ডান্ডা বেড়ি ওইটা নয়, লাঠি দিয়ে করতে হবে, ওয়ার্নিং দিতে হবে, তারপর রাইফেল ব্ল্যাঙ্ক ফায়ার করবে বা কিছু করবে, এগুলো তো করা হয় না। ইউ হ্যাভ ইস্যুড দেম উইথ অটোমেটিক্স, চাইনিজ 7, আর এগুলো আর্মি, আমি হিলটেক্সে দেখছি তো, আমরা যখন এমজি ফায়ার করতে যাই না, কত ফায়ারিং করা হয়, তার মধ্যে ভুল করে, ফায়ারিং ঠিকমতো করতে পারে না। তো এলএমজি দেখলাম যে থানাতে এলএমজি ডিপ্লয় করে বসে আছে। এলএমজি ইজ এ ভেরি সিরিয়াস ওয়েপন, ভেরি ভেরি, একটা এলএমজি দিয়ে, দুটো এলএমজি দিয়ে একটা কোম্পানিকে, মানে অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে পুলিশ তার জায়গায় নাই। নো, ট্রেনিং তো করা সম্ভব না, আমরা আর্মিতে এটা পারি না ম্যানেজ করতে। এসএমজি দেওয়া হয়েছে, এলএমজি, চাইনিজ সেমি অটোমেটিক রাইফেল দেওয়া হয়েছে, এগুলো তো আর্মির ওয়েপন। এগুলা এটা একটা সিস্টেম থাকতে হবে, তো এটা হলো না। তো এখন পুলিশের রিফর্ম হয়নি। আমি ডক্টর হামিদের কথা বলবো, রিফর্ম কিন্তু হয়েছে। পুলিশকে আপনি 3 স্টার লেভেলে নিয়ে আসছেন, ফ্ল্যাগ উড়াইতেছেন, স্টার লাগাই দিচ্ছেন, তারপরে র্যাঙ্ক বাড়াই দিচ্ছেন, 4-5টা সেক্রেটারি স্ট্যাটাস করে দিচ্ছেন। নো, ইউ মাস্ট ক্যারি আউট রিফর্ম অ্যাট দি থানা লেভেল, মডেল থানা করছেন যেমন, ফাইন, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট। উনি কিন্তু স্বীকার করেছেন যে এটা নামে মডেল হয়েছে, কিন্তু কাজে কোনো মডেল হয়নি। তারপর আমি বলবো পুলিশের কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেড়েছিল, ঢাকা শহরে কিন্তু অনেক পুলিশ থানাগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আবারও 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরলাম এসএটিভি সংলাপে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা শুনব সাবেক আইজিপি, সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রদূত জনাব নূর মোহাম্মদ আপনার কাছ থেকে। আলোচনা তো হচ্ছে পুলিশ নিয়েই আসলে মূল, এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতেও তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি বলছিলেন যে মানে আমাদের অন্য বক্তারা যে বিষয়টি বলছেন যে পুলিশ কিন্তু সংখ্যা অনুপাতে এখন অনেক, বরং গত কয়েক বছর ব্যাপক হারে কিন্তু নিয়োগ হয়েছে। আমরা একটা থানাকে 5টা থানা করতে দেখেছি, 5 থানায় একজন ওসির, আগে যে কাজ একজন ওসি চালাতেন সেই কাজ এখন 4 জন মিলে চালায়, এবং ওসির উপরে আবার এসি আছে। এই যে সার্বিক যে রিফর্ম একবারে যে হয় নাই, জনসংখ্যা তো ব্যাপক বেড়েছে, কাজের কাজ কি হচ্ছে? না, থ্যাংক ইউ। আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন যে একটা একাডেমিক ডিসকাশন তো হতেই পারে, একটা ইউনিভার্সিটিতে হোক, যেখানে এটা হওয়া দরকার। এটা উন্নত বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে এইভাবেই কথাবার্তা বলে, কাজকর্ম করে। তার আমাদের তো ওই কালচারটা নাই। যে আমাদের যেটা হলো যে, আমি যেটা বলি যে পুলিশের, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত প্রতিষ্ঠান পুলিশই, এবং প্রতিদিন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর টবর আসছে, কি হচ্ছে, কোথায় কি। তো এখন আমরা যেটা মানে একটা পেশাদার বাহিনী বলি আর সার্ভিসই বলি, যে আমরা অনেকগুলো ভালো ভালো কথা বলি না, যে পুলিশ জনগণের বন্ধু, দুষ্টের দমন, শিষ্টের পালন। তো পুলিশের সবচেয়ে বড় বিষয় যেটা, এটা এঙ্গেজমেন্ট। আপনি যে এলাকায়, পুলিশের সবচেয়ে বড় কাজগুলো থানা কেন্দ্রিক। যে আপনি দেখবেন যে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা যে জেলায় এসপি, ওরা ভালো প্রফেশনাল, এখানে এঙ্গেজমেন্টটা ভালো থাকে, কাজ ভালো হয়। তো এখন গত কয়েক বছরই যেটা দেখা গেছে, যে এই যে আবার ঘুরে ঘুরে সংস্কারের জায়গায় আসছি, যে আপনারা কথা বলছেন পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে,
যে পুলিশের রিক্রুটমেন্টটা কি হলো, কারা রিক্রুট হলো, কাদেরকে পুলিশ নিয়োগ দিল, এখানে প্রমোশন পদোন্নতি কাদেরকে দিল। অনেক মানে ব্রিলিয়েন্ট ছেলে পেলে ভিক্টিমাইজ হয়ে গেছে। তারপরে আপনি পদোন্নতি দিয়ে পদায়ন করলেন, এখানে যাদেরকে অনেক ব্রিলিয়েন্ট ছেলে পেলে ওরা কোনো ভালো জায়গায় পোস্টিং পায় নাই, ভিক্টিমাইজ হয়ে গেছে। জানে কম কিন্তু মানে বেশি, রাইট, তারা প্রমোশন পেয়ে হ্যাঁ। গেল। তো এইখানেই যে আপনি যদি সংস্কারটা করেন, যে সংস্কারের এই বিষয়গুলা আনতে হবে, যে মেধাবীরা মানে আপনার রিক্রুটমেন্ট, তারপরে প্রমোশন, পোস্টিং, এগুলা যেন আমরা সবসময় যেটা বলি যোগ্যতা, দক্ষতা, তা অনেস্ট, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স, এগুলো দেখে যেন হয় তার এই কাজগুলো হয়, তাহলে ওরা প্রফেশনালি কাজগুলো করতে পারবে। কিন্তু এটা গত কয়েক বছরে আমরা এটা দেখি নাই। কেন দেখি না? সব আমলেই দেখা যায় যে কিছু ছেলেপেলে ভিক্টিমাইজ হয়, হয়তো তাদেরকে বলা হচ্ছে অন্য শিবিরের মানুষ, আবার পরবর্তী গভর্নমেন্ট যারা আসছে তারা বলতেছে ওরা অন্য শিবিরের মানুষ। দুই দিকেই কিন্তু এরকম ভিক্টিমাইজ হচ্ছে। তো যারা ভিক্টিমাইজ হচ্ছে ওরা যে গভর্নমেন্টের সাথে থাকবে, ওরা মনে করবে এই গভর্নমেন্ট যাবে মানে আমরাও যাব, আমাদের সারভাইভ করার জন্য এখন যেটা বলবে আমাকে এটাই করতে হবে। তো এইভাবে তো চলতে পারে না। তো এখন যে জোরে সোরে যে সংস্কারের কথাগুলো হচ্ছে, আমরা এখন দেখতে পারি যে এখানে সংস্কার হওয়ার পরে ওনারা কি এই ধরনের কোনো সুরক্ষা দিতে পারবেন, কোনো রক্ষা কবচ থাকবে, যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সব পলিটিক্যাল পার্টি দে উইল সাইন যে পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসুক তারাই এটা মেনে চলবেন। যদি এই ধরনের কোনো একটা প্রভিশন না করা যায় তাহলে তো সংস্কার করে লাভ নেই। তো এখন ওনারা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আবার সব উল্টে দেয়। হ্যাঁ, এই জন্য এরকম যদি একটা সুরক্ষার ব্যবস্থা থাকে, রক্ষা কবচের ব্যবস্থা থাকে, যে আমরা মেনে চলবো, এটা হলে পুলিশকে আপনি পুলিশের কাজ করার জায়গায় আপনি রাখতে পারবেন। কিন্তু আমরা আমাদের ভাই যেটা বললেন যে এই যে কলোনিয়াল পুলিশ, এই তো এখন আমরা ব্রিটেনে নাকি 2000-এর পরে, মানে আগে 2000-এর আগে যত পুলিশ আর আইন টাইন ছিল সব চেঞ্জ করে দিছে, এটা শুনলাম। তো আমাদের তো সেই কলোনিয়াল আইন দিয়ে আমাদের পুলিশ চলছে এখানে। হ্যাঁ, এখানে কোনো মানবাধিকারের কোনো কথাবার্তা নাই, ভালো কোনো কিছু নাই। কিন্তু আমরা তো এটা মানে শুধু মানে পুলিশ আইনের কথা বলবো, অন্য আইনে তো মানে হার্ডলি দু একটা ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, এছাড়া তো কোথাও কোনো পরিবর্তন হয় নাই। তো পুলিশের কথাগুলো কেন বারবার আসে, যে এই দেশের আপনার গ্রামগঞ্জে আপনি দেখবেন এই যে গত কিছুদিন আমরা যেটা দেখলাম যে পুলিশের অ্যাবসেন্সটা কীভাবে মানুষ ফিল করেছে, এত যে আমরা বলি পুলিশে যারা জয়েন করে একটা উইথ এ স্টিগমা, যে একটা দাগ, যে পুলিশ মানে খারাপ, আমাদের ধারণা পারসেপশন সারা দেশে মানুষের কিন্তু এইটাই। এর থেকে বের করে আনা, কিন্তু বের হওয়ার জন্য এটা পুলিশ নিজে চেষ্টা করলে হবে না। তো অনেকে আছে যে হয়তো একটা পোস্টে গেল, একটা আইজি বলেন, ডিআইজি বলেন, এসপি বলেন, ওসি বলেন, তার নিজের গুণে ভালো কিছু করতে পারে, আবার গিয়ে আবার অন্য একজন এরকম আসলো পুরা চ্যাপ্টারে ডুবাই দেয়। তো এগুলা যে প্রপার সুপারভিশনটা করা, কাজগুলা করা, এই জন্য এখানে এরকম লিখিত কিছু থাকে, তাহলে আমার মনে হয় সামনের দিকে ভালো কিছু হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল হামিদ, পুলিশ সংস্কার নিয়ে আমাদের সাবেক আইজিপি যেটা বললেন। আমি আপনাকে ছোট্ট একটা বলে, আজ থেকে 2 দিন আগের 24শে সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা ছবি দেওয়া হয়েছে, যে সেখানে পুলিশ বাহিনীর উপস্থিতি আছে এবং আমাদের অডিট সার্ভিসের অডিটররা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করছিল। তো পুলিশ তার বাহিনী নিয়ে সেখানে রমনা জোনের পুলিশের যিনি উপকমিশনার তিনি গিয়েছেন সেখানে তার নেতৃত্বে। তিনি বলেছেন যারা আন্দোলন করছে যে আপনারা রাস্তাটা ছেড়ে দেন, অনুরোধ করেছে, একাধিকবার অনুরোধ করেছে, কাজ হয়নি। এরপরে 15 মিনিট সময় দিয়েছে, মাইকে বলেছে, তাও কাজ হয়নি। এরপরে উনি ওনার ফোর্সকে বললেন যে তোমরা সামনে এগো, কিন্তু কোনো পুলিশ সামনে আগায়নি। ওনার অধীনস্থ যত পুলিশ অফিসার ছিল, যত পুলিশ সদস্য ছিল, কোটি কয়েক ছাড়া আর কেউ যাচ্ছে না। তো জিজ্ঞেস করেন, ও যে না আমরা যাব না, আমরা সামনে যাব না। উনি তখন ওনার সিনিয়রকে ফোন করে বললেন যে স্যার এভাবে তো পুলিশ চলতে পারে না। এটা একটা উদাহরণ যে হাউ পুলিশ ইজ রানিং
আমাদের চেইন অফ কমান্ড পুলিশের একটা শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় চালিকা শক্তি, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড। সেটাই সেই চেইনেই খুলে চেইন অফ গেছে। কমান্ড এখন বলতে কিছু নাই। এই যে এখন সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যান্য অপরাধ যেটা অবাধে ওরা যে করছে, এটা কারণ হচ্ছে ওরা জানে অ্যাট দি এন্ড অফ দি ডে তার নামে কোনো মামলা হবে না এবং পুলিশ তাকে তাড়া করবে না, কারণ রাস্তায় কোনো পুলিশ দৃশ্যমান নেই, এখন পর্যন্ত নেই। আমার এক ভাই একটা ব্যবসা করে, আমরা একই ইয়েতে থাকি, ফ্ল্যাটে থাকি, ওনার একটা তেজগাঁতে একটা প্রতিষ্ঠান আছে, ওনার প্রতিষ্ঠানে প্রায় 500 কর্মচারী। উনি গত 3 মাস পর্যন্ত 3 মাস বলবো না আমি, ওই জুলাই মাসের 16 তারিখ থেকে অথবা তারও কিছুদিন আগ থেকে উনি প্রায় 100 লোক নিয়ে এদেরকে দিনেও খাটান এবং রাতেও ওরা সবাই মিলে পাহারা দেয়। কারণ ওনার ধরেন একটা গাড়ি মেরামতের প্রতিষ্ঠান, ওখানে বহু লোকের গাড়ি আছে, ওনার নিজের সম্পদ তো বড় কথা না, এই যে মানুষের যে সম্পদ ওটা পাহারা দেন, কারণ রাত্রে এসে আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দিলে উনি কোথায় যান। এখন ওনাকে সেদিন আমাকে গতকাল বলল যে স্যার আমাকে একজন এই পরিচয় দিয়ে, আমি এই পরিচয়টা এখানে বলছি না, ফোন করেছে যে আপনার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে, আমরা এখানে অনেক আগুন লাগিয়ে দেব, আপনি যদি একে চাঁদা না দেন এত। এখন উনি বলছে আমি ওনাকে চাঁদা দিয়েছি, এখন আরেকজন এসে বলে যে না ওনাকে তো আমরা চিনি না, আমাকে চাঁদা দিতে হবে। তো উনি বললেন যে আগে বিগত সময় আমরা একজনকে চাঁদা দিতাম, এখন সবাই এসে চাঁদা চাচ্ছে এবং একজন বলছে যে আরেকজনকে ওন করছে না, কেউ কাউকে ওন করছে না। তো এই যে কেউ কাউকে ওন করছে না এবং বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে যে আসতেছে, তো এখন আমরা কোথায় যাব? আমরা যারা ব্যবসা করি, আমরা যারা সাধারণ জনগণ, এই যে ফুটপাতের দোকানদার, সে কোথায় যাবে? কাকে দিবে? কতজনকে দেবে? তার আয় কি? এবং পুলিশ যে এখন একদমই ইনঅ্যাক্টিভ, এটার ফলাফল হচ্ছে ভয়াবহ এবং সুদূর প্রসারী হবে এটা। এই যে পুলিশ এখন যেই অপরাধগুলো এখন অবাধে হয়ে যাচ্ছে, এখন আমার কথা হচ্ছে এই এক্সট্রিম সিচুয়েশান আমরা কেন গেলাম, এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আমরা কেন গেলাম। এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে পুলিশকে আমরা রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করেছি এবং জনগণ আওয়ামী লীগকে যেভাবে শত্রু মনে করেছে, পুলিশকে একই পরিমাণ শত্রু মনে করেছে এবং মনে করেছে যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের একটা এক্সটেন্ডেড অংশ। এই যে পারসেপশন পিপলের, সেই পিপলের পারসেপশনের কারণেই আপনার বিগত সময়ে আমরা দেখেছি যেটা অতীতে কখনোই আমরা দেখিনি। আমাদের নূর মোহাম্মদ ভাই বলেছেন যে সব পুড়িয়ে দিয়েছে, সব লুট করে নিয়ে গেছে, শত্রুর উপর যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে, পুলিশ আমার বাহিনী, আমারই ছেলে, আমারই ভাই, আমরা তাদেরকে হত্যা, বহু পুলিশ নিহত হয়েছে, বহু পুলিশ হত্যাযজ্ঞের শিকার হয়েছে। কেন এমনটা হলো? কারণ এই কারণটা হলো, এবং শুধু এটা না, এই যে পুলিশের যারা অতীতে যারা পুলিশে চাকরি করেছে, আমাদের, আমি খুব লজ্জার সঙ্গে বলছি যে আমাদের যারা বিভিন্ন জনপ্রতিনিধি, সংসদ সদস্য, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, এনারা কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক শক্তি যেভাবে আমরা অতীতে সম্মান করেছি, স্যালুট করেছি, সেটা আমরা করা ভুলে গেছি। কারণ আমি জানি যে আমাকে রাতের নির্বাচন আমাকে তৈরি করতে হয়েছে এবং সেই কাজটা আমাকেই করতে হয়েছে, অন্য কোনো, কারণ আমি হচ্ছি অস্ত্রধারী পুলিশ। এই যে অস্ত্র, এটা একটা বিরাট শক্তি, সিভিল ফোর্স পুলিশ, কিন্তু পুলিশের কাছে অস্ত্র আছে আর কারো কাছে কোনো অস্ত্র নাই। যেই অর্থে পুলিশের একটা সশস্ত্র বাহিনীর অংশ না কিন্তু পুলিশ, কিন্তু পুলিশ সিভিল ফোর্স। পুলিশের এখন আমি যদি ওনাকে যদি রাতে ভোট কেটে যদি ওনাকে যদি আমি মেয়র বানাই, হাউ ক্যান আই স্যালুট হিম, হাউ ক্যান আই রেসপেক্ট হিম? আমার যে সহজাত যে রেসপেক্ট, শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু হারিয়ে গেছে। এখন সেটা হারিয়ে গেছে, এমপি সাহেবের কাছ থেকে হারিয়ে গেছে, অথবা এমপি সাহেবের পারস্পরিক বিষয় ছিল, কিন্তু মানুষ তো এগুলো সব প্রত্যক্ষদর্শী, মানুষ তো দেখেছে যে কি হয়েছে। এ কারণে মানুষও শ্রদ্ধাবোধ হারিয়েছে এবং মানুষ শত্রু মনে করেছে। এখন আমি যেটা মনে করি যে সাধারণ ঔষধে ওই যে এই সমস্ত মানে এখন আর অ্যান্টিবায়োটিক দিয়ে এইটার শেষ রক্ষা হবে না, খোল নলচে পুরাটাই পাল্টাতে হবে এবং তাতে করে যদি সঠিক তদন্ত করে, সঠিক অনুসন্ধান করে যে সকল পুলিশকে পাওয়া যাবে, যেরকম যাদের কোনো ইন্টিগ্রিটি নাই, পুলিশের প্রতি তাদের কোনো সম্মান নাই, জনগণের প্রতি তাদের কোনো রেসপেক্ট নাই, নিজ পেশার প্রতি কোনো দায়িত্ববোধ নাই, এদেরকে বাছাই করে আমার মনে হয় যে এটা বড় ধরনের কোনো কর্মযজ্ঞে যেতে হবে। না হলে আপনি যদি পুলিশকে ঠিক করতে না পারেন, পুলিশকে যদি তার সমহান মর্যাদায় এবং যে গৌরবময় ঐতিহ্য পুলিশের রয়েছে, আমরা তো পুলিশ ছাড়া তো আমরা অচল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলাও যেমন ভেঙে পড়বে, আমাদের জাতীয় নিরাপত্তাও সেটা হচ্ছে বিপন্নের মুখে থাকবে। এখন যদি এটাকে যদি আমরা, আমার ভাই যেটা বলেছেন অধ্যাপক সাহেব, যে আমরা সকল শক্তি
সকল স্টেক হোল্ডার একসাথে বসে এটাকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মনে করে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যদি আমরা মনে না করি এবং এই আমাদের উপসর্গ নির্ণয় করে ঔষধ যদি ঠিকমতো প্রয়োগ না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং এটা সবাইকে এখন বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিচ্ছি শেষ বিরতি এবং এটিও 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি জাতীয় নিরাপত্তা ও পুলিশ সংস্কার নিয়ে এবং এই পুলিশ সংস্কারের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আবার অধ্যাপক শাহাব এনাম খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি টোটাল বিষয়ে আমরা শেষ পার্টে আছি। আপনি যদি বলেন এই পার্বত্য চট্টগ্রাম কিংবা রোহিঙ্গা ইস্যুতে আমরা কোন কৌশলের কারণে মার খাচ্ছি, আর পুলিশ সংস্কার নিয়েও যদি আপনার কোনো বক্তব্য থাকে। পুলিশ সংস্কারের ক্ষেত্রে ক্লিয়ার কাট অ্যান্সার যে পলিটিক্যাল কনসেনসাস থাকতে হবে যে পুলিশকে বিরাজনীতিকরণ, সেটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন বা এই ধরনের যেসব ইনিশিয়েটিভ নেওয়া যায় এবং সেই সাথে পুলিশের যে লিগ্যাল অ্যাপারেটাসেসগুলি আছে সেইগুলিকে ঠিক করা এবং দুটো ইম্পর্টেন্ট একই সাথে দুটো ইম্পর্টেন্ট এজেন্সিকে রিস্ট্রাকচার করা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো ইলেকশন কমিশন, কারণ ইলেকশন কমিশনের কারণেই পুলিশের একটা ভূমিকা থাকে, আর সেই সাথে হলো আপনাকে যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন সেই জায়গাতেও, কারণ এখানেও আপনার রিক্রুটমেন্টের বিষয়গুলি থাকে। সুতরাং প্যারালালি 3-4টা ইনস্টিটিউশনকে কাজ করতে হবে, এটা হলো একটা। আর সেকেন্ড হলো যেটা আমি বললাম যে চিটাগং হিল ট্র্যাক্সে আসলে মানে পুরো বিষয়টাকে সমন্বিতভাবে, ওটা শুধুমাত্র মিলিটারির কাজ না এবং মিলিটারি নিশ্চিতভাবে আপনার তার সংখ্যা আপাতত বাড়াতে হবে, কারণ স্টেবিলাইজেশনের বিষয় আছে এবং সেই ক্ষেত্রে আমরা একটা কথা বললাম যে ইন্টেলিজেন্সের ক্যাপাসিটিও আরও আগের চেয়ে অনেক বাড়াতে হবে। সুতরাং সেইগুলি তো আছেই। রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটা বড় কোয়েশ্চেন হলো যে রিপ্যাট্রিয়েশন হচ্ছে না কেন, এখানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমার মনে হয় যে আমরা দুটো জায়গায় দুর্বল আছি। একটা হলো যে প্রথম কথা যে রাখাইনে যে সিচুয়েশনগুলি তৈরি হয়েছে সেইটার সাথে খাপ খাওয়ানো এবং সেইটাকে একসেপ্ট করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মনে হয় আমাদের একটা দুর্বলতা আছে। কারণ দেখেন, আরাকান আর্মি যত কিছুই বলেন না কেন ইজ এ রিয়ালিটি। এতদিন ধরে ভারতের সাথে মায়ানমারের তাতমাদোর সাথে এত ভালো সম্পর্ক, এই কয়েকদিন আগে 2-3 দিন আগেই কিন্তু তারা যত রকমের রেবেল গ্রুপ আছে, ইনসার্জেন্ট গ্রুপ আছে, তাদের সাথে একসাথে বসার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এটা কতটুকু সাকসেসফুল হবে এটা সব পরের বিষয়, অ্যাটলিস্ট তো নিয়েছে। তো এই বিষয়গুলি তো আমাদের আরও আগে করা দরকার ছিল। অন্ততপক্ষে আরাকান আর্মি বলেন, পিডিএফ বলেন, রোহিঙ্গা বলেন, এনইউজি বলেন, আমি অন্ততপক্ষে আমাদের যে ইউনিভার্সিটি সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের টপ লেভেল লিডারশিপ কিন্তু এসছিল আমাদের সাথে আলাপ করতে। সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলাম যে যারা এক্সপার্টস আছেন এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, সেখানে কিন্তু আরাকান ইউনিটি থেকে শুরু করে এদের সবাইকে নিয়ে আসা হয়েছিল। তো দেখেন, এই ধরনের ইনিশিয়েটিভ মাত্র শুরু হয়েছে, এর মধ্যে তো বিভিন্ন আমাদের একটু সময় লাগছে এখন নতুন করে গুছিয়ে সামনে আগানোর। আমার মনে হয় এই ধরনের ইনিশিয়েটিভ ফরেন মিনিস্ট্রি বলেন বা আর্ম ফোর্সেস বলেন ইমিডিয়েটলি নেওয়া দরকার। এই ধরনের চিন্তা ভাবনা না করা, ভবিষ্যতে কি হইলে কি হইতে পারিবে এটা না করে ইমিডিয়েট যে রিয়াকশনসগুলি আপনি দেখছেন সেটাকে অ্যাড্রেস করা। আর সেই সাথে আমার মনে হয় যে আমাদের আরেকটা বড় ভুল হলো চীন কী ভাববে, ভারত কী ভাববে, অমুক দেশ কী ভাববে, তমুক দেশ কী ভাববে, সেইগুলি বাদ দিয়ে আমরা কী ভাবছি এবং তারা কি ভাবছে সেই ভাবাভাবির মধ্যে আপনি আসেন। সুতরাং এত কমপ্লিকেটেড না করে রাখাইন স্টেবিলাইজেশনের জন্য আপনার যা যা করা দরকার এবং আপনার স্ট্র্যাটেজির সাথে কোন দেশ অ্যালাইন করে সেই দেশে সে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। জেনারেল আমিনুল করিম। I'll take the cue from him. পুলিশ যেহেতু আসছে, পুলিশের বদলে আর্মিকে ডিপ্লয় করা হচ্ছে কিন্তু, এবং সেটা খুব রিস্কি ন্যাশনাল সিকিউরিটির জন্য। পুলিশকে বদলে আর্মি তাকে রিইনফোর্স করতেছে, হুইচ ইজ রিস্কি। মানে হঠাৎ করে এখন ধরে হিলটেক্সে আমার বেশি একটা 2টা ব্রিগেড দরকার, ওই ফোর্স আমি মোবিলাইজ করতে পারবো না। মনে করেন রংপুরে একটা গন্ডগোল হয়ে গেল, একটা সিলেটের দিকে একটা গন্ডগোল হয়ে গেল, কিংবা সীমান্তে কোনো ঝামেলা হয়ে গেল একটা, বা হয়তো বে অফ বেঙ্গলে কোনো একটা ঝামেলা হয়ে গেল। আর্মিটা ছড়ায় ছিটে আছে এবং আর্মিকে আমি তো কমান্ড, ধরেন আমি ব্যাটালিয়ন কমান্ড করেছি, ব্রিগেড কমান্ড করেছি, ডিভিশন কমান্ড করেছি,
আমি সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল ছিলাম। উই আন্ডারস্ট্যান্ড, আমরা আর্মিটাকে সবসময় ডিসিপ্লিন ওয়েতে রাখতে চাই, মানে চেন অফ কমান্ড তো আমরা একটু কম্প্রোমাইজ করি না, এটা নো, এখন কি হচ্ছে জানি না, বাট আমাদের সময় উই নেভার কম্প্রোমাইজ দিস ডিসিপ্লিনের ব্যাপার, উই নেভার কম্প্রোমাইজ। আজ এ সেড, ওই সৈনিক সন্ধ্যার সময় ওই কার বাড়িতে ঢুকলো, আমার কাছে রাত 9টার সময় খবর আসলো, পরের দিন কোর্ট মার্শাল করে ওই সন্ধ্যার মধ্যে সে বান্দরবন জেলে ঢুকে গেল। দিস হাউ উই ডিল ডিসিপ্লিন ইন দ্য মিলিটারি, উই হ্যাভ আওয়ার সিস্টেম অ্যাবসলিউটলি স্ট্রেট। পুলিশও কিছুটা এরকম এক সময় ছিল, এখন বোধহয় ওটা ফলো করা হয় কিনা জানি না। এখন কথা হলো দুইটা জিনিসই ভালনারেবল হয়ে যাচ্ছে। পুলিশ ইজ অলরেডি ভালনারেবল, পুলিশ ইজ অলরেডি, আর এখন সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে রাখবার কারণে দিয়েছেন আপনারা। আপনার সেই জন্য আমার ধারণা, আমি জানি না কতখানি সত্য, সেনাপ্রধান কিন্তু বোধহয় এই চিন্তা করেই একটা টাইম লাইনের কথা বলছে যে ইলেকশনটা তাড়াতাড়ি করে দাও, ভাই আমার আর্মিটাকে প্রফেশনাল করতে দাও, আই ওয়ান্ট টু রিমেন অ্যাজ এ প্রফেশনাল সোলজার। আর্মি প্রফেশনাল না থাকলে, পুলিশ যদি প্রফেশনাল না থাকে, দেশের ক্ষতি হবে। ইন্টারনাল সিকিউরিটি যেমন ইম্পর্টেন্ট, এক্সটার্নাল সিকিউরিটি ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। আজকে যদি আমার মনে করেন যে ইয়ে নাই, টাকা নাই, রিজার্ভের টাকা না থাকে, তো দেশ চলবে? বেতন কোথায় দেবেন আপনি? ইম্পোর্ট কীভাবে করবেন, এক্সপোর্ট কীভাবে করবেন? আপনি এলসি খুলতে পারেন না। আপনি পেনশনের, এই গত মাসে পেনশনের টাকা নাকি ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়া হয়েছে, বেতনের টাকা, পেপারে আজকে দেখলাম, কোন পেপার যেন লিখছে। তো এভরি আসপেক্ট ইজ অ্যান এলিমেন্ট অফ সিকিউরিটি, প্রত্যেকটা জিনিসই। এখানে দুটো ফোর্সকে আপনি ইয়ে করে ওপেন করে দেন, তার সাথে ইন্টেলিজেন্সগুলো আমাদের দুর্বল হয়ে গেছে। ডিজিএফআইতে এখন আন্ডার স্টাফড, এনএসআইতে পুরোপুরি স্টাফ নাই, তারপরে পুলিশের ইন্টেলিজেন্সও ঠিকমতো ফাংশন করতেছে না, হিল ট্যাক্সে তো আরও ভালনারেবল হয়ে গেছে। তারপরে এইসব কারণে তো জাতীয় নিরাপত্তা ভয়ঙ্কর হুমকির। তারপরে হ্যাঁ, ব্যাংকের শুনলাম, আজকে শুনলাম ভালো ব্যাংকগুলো নাকি খারাপ ব্যাংকগুলোকে একটু টাকা লোন দিচ্ছে, এটা ঠিক। এভরি এলিমেন্ট ইজ পার্ট অফ সিকিউরিটি। আপনার যদি এখন তো ইলেকট্রিসিটি একটু বেটার হয়েছে, এখন বোধহয় পেমেন্ট হয়ে গেছে, কিছুটা হয়তো ওই রেমিটেন্স ডেভেলপ করেছে, ফাইন, বাট এভরিথিং ইজ ক্রিটিক্যাল টু ন্যাশনাল ইন্টেলিজেন্স। বাট কতগুলো ইন্টারনাল ফোর্সের জন্য পুলিশ ইজ মোস্ট ক্রিটিক্যাল, এক্সটার্নাল সিকিউরিটির জন্য আর্মি ইজ মোস্ট ক্রিটিক্যাল। আপনার দুটাকে কিন্তু আপনি এঙ্গেজ করে রাখছেন। উই আর ভেরি ভেরি ভালনারেবল, এবং এইটাকে কিন্তু সরকারকে বুঝতে হবে। আমি বুঝতেছি না, সরকার বুঝতেছে না। আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট ইট। হোম মিনিস্ট্রি কি এটার উপর কাজ করতেছে? ইন্টেলিজেন্স ডিজিএফআই-এর উপর কাজ করতেছে? আমাদের প্রাইম মিনিস্টার অফিসকে চিন্তা করতেছে? আর ইলেকশন তো আপনাকে একদিন দিতেই হবে। আজকে যদি আমাদের একটা পার্লামেন্ট থাকতো, একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট থাকতো, অনেক কিছু পার্লামেন্ট উড হ্যাভ টেকেন কন্ট্রোল অফ ইট। পার্লামেন্টের ডিসকাশন হলে পরে অটোমেটিক এটার একটা রিপেল এফেক্ট হতো, ভাইব্রেশন হতো, অটোমেটিক সমাজে এটা প্রচারিত হতো। সেটা তো নাই, আমাদের একটা অঙ্গ তো পুরোপুরি নাই। শাহাব আলম খান কিন্তু আরেকটি কথা বলছেন, রাজনৈতিক যে বিষয়টাকে সেটাকে মোবিলাইজ করা, তাদেরকে কাজে লাগানো, অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্টকে কিন্তু দেখছি যে রাজনীতি থেকে একটু দূরে থাকছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের করসপন্ডিং হচ্ছে না। কি মনে করেন আপনি? শোনেন, রাজনীতি হচ্ছে মধ্যমণি, এটাকে মানতেই হবে আপনাকে, দিস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। রাজনীতি ঠিক না থাকলে কোনো কিছু ঠিক হবে না। রাজনীতির সাথে ইকোনমি, একটা কথা আছে পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স ঠিক না হলে ইকোনমি ঠিক হবে না, পলিটিক্স ঠিক না থাকলে পুলিশ ঠিক হবে না। তো অ্যান্ড পুলিশকে এবং ব্যুরোক্রেসিকে যদি আপনি নন পলিটিক্যাল করতে না পারেন, ইট দিস এ বিগ চ্যালেঞ্জ। মোহাম্মদ খান যেমন পাবলিক অ্যাডের প্রফেসর ছিলেন, উনি ওর বই লিখছেন যে আওয়ার ব্যুরোক্রেসি ইজ করাপ্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড পলিটিসাইজ। তিনটা ওয়ার্ড, পলিটিসাইজ। তিনটা থেকে আপনি তাকে উদ্ধার করবেন কীভাবে? একটা কিছু বাইর করতে হবে। ইন্ডিয়াতে যেমন যত কিছু হোক, পুলিশ ইজ নিউট্রাল, ডেপুটি কমিশনার ওরা ডিস্ট্রিক্ট ইয়ে বলে না, ম্যাজিস্ট্রেট বলে, কালেক্টর বলে, তারা they are neutral, they will not listen, come what may. He might come from BJP background, doesn't matter. But when he's doing ইলেকশন কমিশনও কিন্তু তাই, ইলেকশন কমিশন তাই, ওটা তারা ট্রেডিশনালি ইনস্টিটিউশন বিল্ডিং করেছে তারা। রাইট, আমাদের দুর্বলতা হচ্ছে আমরা ইনস্টিটিউশন বিল্ডিং করি নাই। হ্যাঁ, আমরা সেটাকে ধ্বংস করেছি, দলীয়করণ করেছি। কোর্ট ধরনের হাই সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট বলেন, লোয়ার জুডিশিয়ারি বলেন, ক্রিমিনাল জাস্টিসের সাথে পুলিশের লিঙ্কড আপ, ডাইরেক্টলি লিঙ্কড আপ। এগুলো হলো ইনস্টিটিউশন আমরা ব্রেক করে দিয়েছি। পলিটিক্যাল পার্টি ইটসেলফ ইজ ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি ইজ ইনস্টিটিউশন। ইউনিভার্সিটিকে ওই ধরনের লেখাপড়া এখন হয়? ইউনিভার্সিটিতে তো মারামারি হচ্ছে, ওই ছেলেটাকে মেরে ফেললো, ওই তোফাজ্জল নাকি যেন ঢাকা 5 ঘন্টা ধরে তাকে মারছে, এন্ড ভিসি হ্যাজ নো ক্লু অ্যাবাউট ইট। হাউস টিউটর সবাই তো সেখানে থাকবার কথা। এভরিথিং হ্যাজ অ্যান ইমপ্লিকেশন অন ন্যাশনাল সিকিউরিটি। প্লিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা জিনিস ন্যাশনাল সিকিউরিটি ইম্প্যাক্ট করে, এটা আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। I wish our ministers understand this. Our advisors will understand. I wish they understand. Our chief advisor will. I'm very worried about. I'm অসংখ্য ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ। Thank you. না ভাই, যেটা বলেন প্রতিষ্ঠান,
যে আমরা আসলেই একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে কিন্তু অনেক মানুষের মেধা, শ্রম, ঘাম জড়ানোর ফলে প্রতিষ্ঠানটা ভালো হয়ে ওঠে। তো প্রতিষ্ঠান কিভাবে চলবে, কতটুকু ভালো চলবে, দ্যাট ডিপেন্ডস যে এটার সাথে রাজনীতির মান, প্রতিষ্ঠানের সক্ষমতা আর প্রতিষ্ঠান প্রধানের মাজার জোর, তার যোগ্যতা, কম্পিটেন্স, তাইলে কিন্তু প্রতিষ্ঠান ভালো চলে। কিন্তু আমরা বিগত দিনগুলোতে কি দেখলাম, প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন তারা চোখের দিকে তাকায় কথা বলার মতো কাউকে আমরা ওইভাবে পদস্থ করতে পারি নাই। তো এই জন্য অনেকটা এরকম হয়েছে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যত কথাই বলি, পলিটিক্যাল কমিটমেন্টটা যদি থাকে তাইলেই এই এত সমস্যা, এত আলোচনা সমালোচনা এর থেকে বের হওয়া সম্ভব হবে। তো এখন পলিটিক্যাল কমিটমেন্টটা তো পলিটিশিয়ানরাই দিবেন, দিন শেষে দেশ চালাবেন পলিটিশিয়ানরা। এবং ওনরা কি চান, ওনরা কিভাবে চাবেন, ওনরা কি আমার লোক চাবেন নাকি একটা ভালো মানুষ চাবেন, একটা কম্পিটেন্ট মানুষ চাবেন, একটা পেশাদার মানুষ চাবেন। তো ওনাদের উপর নির্ভর করবে সামনে দেশটা কিভাবে চলবে, কতটুকু ভালোভাবে চলবে, এটা আমার মনে হয় আর কি। আর পুলিশ নিয়ে আপনি তো সবসময় কথা হয়, পুলিশ নিয়ে সবসময় কথা হয়, এবং পুলিশের নেগেটিভ দিকগুলো এত বেশি কেন হয়? তো পুলিশের কাজটাই তো এই ধরনের, আপনি সব অপ্রিয় কাজগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। আপনি একটা মামলা করাবেন, মামলা এখন এইখানে আবার আমি একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ, যে আমাদের ওই সাগর রনি সাংবাদিক দম্পতির মামলা, এই মামলাটা নিয়ে এই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি একাধিকবার কথা বলেছি। তো আমাকে লাস্ট যেটা বললেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং দেন হোম মিনিস্টার, বললো যে এইটা নিয়ে আর কথা বললেন না, এইটা আমাদের হাতে নাই। তো একটা মামলার ইনভেস্টিগেশন, এইটা solely it is the responsibility of a investigator, ওইটা যেই সাব ইন্সপেক্টর হোক, ইন্সপেক্টর হোক, এটা তার দায়িত্ব। এখানে কিন্তু ইন্টারভেন করার কারো কোনো উপায় নেই। এটা আইজি ওইটা না কথা বলতে পারে, যদি কমপ্লেন হয় তাইলে তার এগেইনস্টে এই বিষয়টার একটা ইনকোয়ারি হতে পারে, কিন্তু ইনভেস্টিগেশনে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নেই। তো এইখানে পত্রপত্রিকায় প্রতিনিয়ত আপনারা লিখে গেলেন 111 বার ওইটা মামলার এখন এটা যদি একটা কাজ এটা ইন্ডিপেন্ডেন্টলি করতে না পারে, এটা যদি তার মানে তদন্তের জায়গাটা সে সঠিকভাবে করতে না পারে, তাইলে তার আমি পুলিশের কাছ থেকে আশাটা করব কি, ভালোটা করব কি? তাকে এই সুযোগটা দিতে হবে, এই দায়িত্ব দিতে হবে যে তুমি তোমার কাজটা প্রফেশনালি করবে, ভালোভাবে করবা, কোনো ইন্টারভেনশন হবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল হামিদ। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি একটা নিবন্ধের মধ্যে বলেছেন যে যেদিন থেকে আমাদের লোক এই সংস্কৃতি শুরু হয়েছে পুলিশ এবং প্রশাসনে, সেদিন থেকেই অধপতনের শুরু। এখন আগে যদি একটা সরকার 5 বছর ছিল অতীতে, আমাদের বাই টার্ন 5 বছরে চেঞ্জ হয়েছে বেশ কয়েকবার, তো 5 বছরে যদি 33% লোক আমাদের লোক হয়, গত 15 বছরে 100% লোক আমাদের লোক হয়ে গেছে। এখন একটা প্রতিযোগিতা পরীক্ষায় আমরা নিয়োগপ্রাপ্ত, সেটা সিভিল সার্ভিসেই হোক অথবা নিম্ন পদে পুলিশের বা প্রশাসনে যে পদেই হোক না কেন, সেখানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত হয়ে আমাদের লোক বা তাহাদের লোক, এই কালচারে আমরা কিভাবে যাই? এখন এই আমাদের লোক এবং তাহাদের লোক, এই কালচার থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমাদের মুক্তি। আমি সবশেষে বলতে চাই যে হাজারো তরুণ আর তাজা প্রাণের বিনিময়ে যে অর্জিত আমাদের যে নব্য স্বাধীনতা, নূতন যে মুক্তি, আমরা যদি আবারও সেই পুরনো পথে আমাদের গাড়ি চালাই, আবারও যদি সেই পুরনো দিকেই আমরা চলে যাই, তাতে কিন্তু আমি মনে করি যে আমাদের যে তরুণ তাজা প্রাণ শহীদদের সাথে কিন্তু আমরা প্রতারণা করব। এ কারণে আমি চাইব যে নূতন করে আমাদের সবাই আবার নূতন যাত্রা শুরু হোক, এবং আমি সেই যাত্রার প্রত্যাশায়, নূতন ভোরের প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। জি, অধ্যাপক শাহাব এনাম খান, আমরা একেবারেই শেষ মুহূর্তে, আপনি যদি সংক্ষেপে আরও 2-4টি কথা বলতে চান। না, আমার কাছে মনে হয় যে ন্যাশনাল সিকিউরিটির যে ডিসকাশনটা আজকে হলো,
মানে তিনজন স্বনামধন্য বক্তাই যে আলোচনা করলেন, এটাকে অনুধাবন করাটা দরকার আছে। এবং এই ন্যাশনাল সিকিউরিটির সাথে বাংলাদেশের যে পলিটিক্যাল প্রসেস কি পরিমাণ ওতপ্রোতভাবে জড়িত, এটাও অনুধাবন করাটা দরকার। তার মানে ভবিষ্যতে যদি আমরা গণতন্ত্রে ফিরে যাই, মানে আমি যেতেই আইডিয়ালি হবে, ধরে নিচ্ছি যে আমরা ফিরে যাব, তো আমি যদি এটা ধরে নিই তাহলে এটার জন্য ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। কারণ আজকে যেটা জেনারেল করিম বললেন যে দেখেন যে মিলিটারিকে আপনি কতটা কাজে ব্যবহার করবেন বা পুলিশকে কতটা কাজে ব্যবহার করবেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কতটা কাজ হবে, এই পুরোটার মাঝখানে কিন্তু দেখেন ডিসিশন কিন্তু আলটিমেটলি পলিটিক্যালি। সেটা হয়তো পলিটিক্যাল পার্টির জায়গায় এখন ইন্টারিম গভর্নমেন্ট নিচ্ছেন, ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় ভবিষ্যতে হয়তো পলিটিক্যাল পার্টিরা নিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে এই যত রিফর্ম যাই আমরা বলি না কেন, প্রত্যেকটা জিনিসের প্রতি শ্রদ্ধা রেখেই এখন ইম্পর্টেন্ট হলো যে পলিটিক্যাল পার্টিগুলি রিফর্ম হচ্ছে কিনা, সেইখানে একটু ফোকাস করা দরকার। অসংখ্য ধন্যবাদ। আমিনুল করিম। আই থিঙ্ক আই উইল কাম ব্যাক সেম পয়েন্ট, যে ন্যাশনাল সিকিউরিটিটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এখন যদি আমাদের একটা মিনিস্ট্রি যদি ঠিকমতো কাজ না করে, ওটা কিন্তু ইম্প্যাক্ট করবে ইয়ে। বাট এখন এই মুহূর্তে আমি যেটা বলবো, পুলিশ ইজ নাম্বার ওয়ান প্রবলেম। সেকেন্ড ইজ আর্মিকে আপনারা 86টা দিয়েছেন, এটা কিন্তু একটা থ্রেট। এখনও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো আসে নাই, ডিসিরা নাকি মারামারি করছে সেক্রেটারি পোস্টিং নিয়ে। আবার কে বলে টাকা খাইছেন, জয়েন্ট সেক্রেটারি কে বলছে সামথিং লাইক দ্যাট। তারপরে ধরেন রিজার্ভের পজিশন ধরেন, ইকোনমির পজিশন ধরেন, দিজ আর অল থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। এখন হেলথ ট্যাক্সের একটা সমস্যা হয়ে গেছে, ইটস এ সিরিয়াস। এটা কিন্তু আমি সব কথা তো এখানে বলতে পারতেছি না, ইটস এ সিরিয়াস ইস্যু। ভিতরে কিন্তু অবস্থা খারাপ। ওখানে 6টা পলিটিক্যাল, লোকাল পলিটিক্যাল পার্টি, আর্ম পলিটিক্যাল পার্টি ইজ অপারেটিং, এবং দে আর বিং ফাইন্যান্স ফ্রম সামওয়্যার। এবং তাদেরই তো একটা পক্ষের সঙ্গে শান্তি চুক্তিটা হয়েছে, সন্তুল আরমার নেতৃত্বে যেটা। হ্যাঁ, ওই ইউপিডিএফটা আছে, ওরা ডিস্টার্ব করতেছে, ওদের আরও কয়েকটা অংশ আছে আর কি। এখন এগুলা আর্মিকে আবার এখন কি করবেন, আর্মিকে পুরোই দিতে হবে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করতে হবে। ওখানে লোকাল গভর্নমেন্টগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, গভর্নমেন্টকে ওটা সিরিয়াসলি নিতে হবে, ইনকোয়ারি হয়তো হবে। শোনেন, এগুলো অনেক ঘটনা হয়েছে, 87, 80, 89 অনেক বাঙালি পাহাড়ে মারামারি হয়েছে, অনেক রক্তারক্ত হয়েছে, আমরা অনেক এগুলো পার হয়ে আসছি। আমরা একটা সিস্টেমে এসে গেছি, কিন্তু এখন কোথায় ঢিলা পড়ে গেছে। আর্মি তো 250টা ক্যাম্প বন্ধ করে দিয়েছে। আপনার বক্তব্য হচ্ছে এই ঢিলাটাকে দ্রুত টাইট করতে হবে, which may be very very risky for national security. জনাব নূর মোহাম্মদ। না, থ্যাংক ইউ। ওই ভাই যেটা বললেন, আর্মি আর পুলিশ একটা এক্সটার্নাল বিষয় দেখে, আর একটা ইন্টারনাল, যেমন আমাদের পুলিশ ইন্টারনাল সিকিউরিটি এটি তো দেখে। তো এইবার যে আমরা যেটা দেখলাম আর কি, যে ঘটনা আমরা যেটা বলছি বিপ্লব কিংবা দ্বিতীয় স্বাধীনতা, তো এত মানুষ মারা গেল, এত হতাহত, এত কিছু হলো, এত মানে সম্পদ দেশের নষ্ট হলো। তো এখন যদি একটা ফ্রুটফুল একটা অবস্থার দিকে আমরা যেতে না পারি, তাহলে এই জায়গাটা তো আমাদের দেশের মানুষের এই প্রশ্নটা থেকেই যাবে যে আমরা এত কিছু করার পর আমরা আলটিমেটলি কোথায় গেলাম। যে আমার আশা এটাই যে আমরা আশাবাদী হই, একটু আশার চর্চা করি, যাতে সব কিছু ভালো চলে। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল হামিদ, একেবারে 1 মিনিটে। জি, আসলে আমরা এখন যত কথাই বলি না কেন, আমাদের বুঝতে হবে যে পতিত স্বৈরাচার 15 বছরের এই জঞ্জাল বিভিন্ন জায়গায় রেখে গেছে। এই যে এখন ধার করে বেতন পরিশোধ করতে হচ্ছে, আমার অর্থ ভাণ্ডারে তো কিছু নাই, ভাণ্ডার তো আমার শূন্য। বিদেশি সাহায্য পাওয়া যাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে, অথবা অভ্যন্তরীণ ইয়ের জন্য আপনার নিয়ন্ত্রণ ব্যবস্থা সরকার একটু কঠোর করেছে, সে কারণে টাকা হয়তো এখন ছাপা হচ্ছে না। এই যে বিভিন্ন জায়গায় যে সাপদেরা বসে আছে, এরা কিন্তু থেমে নেই। সরকারের একার পক্ষে সবার সমর্থন ছাড়া এই সাপদদেরকে পরিপূর্ণভাবে পরাজিত করা খুব কঠিন। এখন আমাদেরকে এটা বুঝতে হবে এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে এবং সেই অতীতের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটাই হচ্ছে আমার সবার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে সেই সুকুমার রায়ের বিখ্যাত কবিতা 16 আনাই মিছে, সেটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেখানে কি ছিল, নদী পার হতে যাচ্ছেন একজন, সেটা হচ্ছে বিদ্যে বোঝাই বাবু মশাই, কিন্তু তিনি সাঁতার জানেন না। এই সাঁতার না জানার কারণে
যেমন মাঝির উনি প্রথম দিকে 4 আনা 8 আনা 12 আনা দোষ খুঁজলেন, কিন্তু শেষ মুহূর্তে সাঁতার না জানবার কারণে ঝড় ওঠায় ওই যে বিদ্যে বাবু মশাই তার 16 আনাই যে মিছে হয়ে গেছে, মাঝির কাছে কিন্তু সেই বিষয়টি ধরাশায়ী হিসাবে তিনি ধরা খেয়েছেন। আমরাও যেন কৌশলী লড়াইয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুতে কোনো ধরনের মার না খাই, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে। আপনারা যারা দেখছেন আপনাদেরও সোচ্চার হতে হবে। সবাই মিলে সমন্বিতভাবে যদি সোচ্চার হই, সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং সমন্বিত পদক্ষেপ নেবে, যার মধ্য দিয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি সুদৃঢ় হবে, সুনিশ্চিত হবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক বলে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।